শৈল শহর দার্জিলিং মনোরম জলবায়ুর জন্য যা একেবারে আদর্শ একটা পরিবেশ। সেখানে আজকের আমাদের গল্পে জিতু দ্বারাও উপস্থিত হয়েছেন। তবে তারা কি শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যেই গেছেন, নাকি রয়েছে অন্য কিছু? চলুন শুনতে থাকি আমাদের আজকের গল্প লেখক শিবাঙ্গনের কলমে, দার্জিলিং বিভ্রাট। নমস্কার, আমি খবর পড়ছি সায়ন্তন। রাতের অন্ধকারে আবারও একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো গোটা দার্জিলিং শহর। গতকাল রাতের অন্ধকারে প্রত্যক্ষদর্শীদের কথায় রাত 8টা নাগাদ আবার একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেল শৈল শহর থেকে। গোটা চা বাগান এলাকায় ছড়িয়ে রয়েছে থমথমে নিস্তব্ধতা। আজকে যে মেয়েটির হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে তার নাম ঝিমলি, বয়স 12। বাকি অন্যান্যদের মতোই ঝিমলিও কোনো কারণে রাতের অন্ধকারে ঘরের বাইরে এলে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটা ঘটেছে একটি চা শ্রমিক বস্তিতে। তবে সব থেকে বড় কথা হলো, এখনো পর্যন্ত যতজন বাচ্চা অপহৃত হয়েছে সকলের পরিবারই কর্মসূত্রে একটি বিশেষ চা বাগানের সাথে যুক্ত। আর এভাবে দিনের পর দিন ছোট ছোট বাচ্চা মেয়েগুলো অপহৃত হয়ে যাওয়ায় সেই চা বাগানের মালিক অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন তিনি পুরো ব্যাপারটার উচ্চপদস্থ বিভাগীয় তদন্ত দাবি করেছেন এবং কলকাতায় লালবাজার পুলিশ স্টেশনে সাহায্য চেয়েছেন। এবার দেখা যাক আগামী দিনে এই কেসের কোনো তদন্ত কোনো দিকে এগোয়। তবে তদন্ত যেদিকে এগোক না কেন, সাধারণ মানুষের মনে একটা চরম ভীতির সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে তারা সমগ্র ব্যাপারটির উপরে নজর রেখেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছেন। আমাদের প্রতিনিধি এখানে উপস্থিত এবং প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের দিতে থাকব। আপাতত বিদায়, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ক্যামেরায় সুপ্রিয় পাঠকের সাথে আমি সায়ন্তন সেন। এবার আপনাদের আরেকটি চাঞ্চল্যকর তথ্য জানাবো মুর্শিদাবাদের এক পেট্রোল পাম্পে ঘটে যাওয়া এক হাড় হিম করা ছিনতাইয়ের ব্যাপারে। আর ততক্ষণ এত বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না। আমরা ফিরে আসছি একটা বিজ্ঞাপনী বিরতির পর। সাথে থাকুন, পাশে থাকুন। সমস্ত খবর আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে দিতে আমরা রয়েছি আপনাদের পাশে। কুয়াশাটা একটু কাটতে এখন চারপাশের হোটেল হোমস্টেগুলোকে আবছা দেখতে পাওয়া যাচ্ছে। ভোরের দিকে ভীষণ মাত্রায় কুয়াশা থাকায় সূর্যোদয় দেখার পরিকল্পনা আজকের জন্য পিছিয়ে দিতে হয়েছে জগা জেঠুকে। তাই মুখটা একটু বাংলার পাঁচের মতো করে ঘরের মধ্যেই ভদ্রলোক বসেছিলেন জুবুথুবু হয়ে। আর ওদিকে জিতুদা প্রতিদিনের মতো ওর যোগ ব্যায়াম শেষ করে সবে পাঞ্জাবির ওপর বড় ফুলহাতা সোয়েটারটা চাপাতে যাবে, ঠিক এরকম সময়। হ্যাঁ রে তাপস, এই কনকনে ঠান্ডার মধ্যেও আমাদের ঘরের মধ্যে কোনো একটা পকেট নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা কি তুই খেয়াল করে দেখেছিস? আমি জিতুদার কথা শুনে একটু হেসে ফেললাম। সত্যি জগা জেঠুর মুখের অবস্থা দেখে আমার কেমন যেন ভালো লাগছিল না। ভোর ভোর ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছেন শুধুমাত্র সূর্যোদয় দেখবেন বলে। দার্জিলিং আসা ঠিক হওয়া থেকে উনি যথেষ্ট উত্তেজিত সূর্যোদয় দেখার ব্যাপারে। সেখানে যখন সত্যি সত্যি উনি এসে পৌঁছলেন, তখন শৈলনগরী এভাবে মুখ ফিরিয়ে নেবে এ বোধহয় উনি স্বপ্নেও ভাবতে পারেননি। মানে জিতুবাবু, বিষয়টা নিম্নচাপের নয়, কিভাবে যে প্রকৃতির মুখ ভার করে নেবে তা তো আমি স্বপ্নেও ভাবিনি। তবে আমার ধারণা এখানকার সরকারি কর্তৃপক্ষের এ ব্যাপারে কিছু করা উচিত। এত মানুষ এত আশা নিয়ে আসেন দার্জিলিং, সেখানে এভাবে। সরকারি কর্তৃপক্ষ কি করবেন? আপনাকে সূর্যোদয় দেখানোর ব্যবস্থা করবেন কি? হ্যাঁ, মানে একটা ব্যবস্থা তো কিছু তো করতে পারে, তাই না? ভাবুন, সমস্ত পর্যটকরা যদি দার্জিলিং আসার আগেই এই অ্যাসিওরেন্সটা পেয়ে যায় যে দার্জিলিং গেলেই ঝকঝকে আকাশে সূর্যোদয় দেখা যাবেই যাবে, তাহলে পর্যটন কত বেড়ে যাবে বলুন। তবে এই ইন্স্যুরেন্স নেই বলে দার্জিলিংয়ের পর্যটক কিছু কম হয়েছে, এই রকম কিছু তো কোনোদিন শুনিনি। শোনেননি? আসলে এইভাবে এখনো কেউ ভাবেনি।
তাই শোনেননি, ভাবলেই শুনতেন। তা আপনি ভাবতে শুরু করেননি কেন? দেখুন, এই নিয়ে কিন্তু আপনার পরবর্তী উপন্যাস লেখা হলেও হতে পারে। ঝলমলে ঝংকার। বাহ, ঝলমলে আকাশের নিচে তরবারির ঝংকার, প্রেক্ষাপট দার্জিলিংয়ের পাহাড়ি উপত্যকা। ভাবা যাচ্ছে না জেঠু, পুরো ব্যাপারটা একদম জমে যাবে। আপনি লেখা শুরু করে দিন। তবে ওই সরকারি প্রকল্পের কথাটা শুধু লিখবেন না। আমার ধারণা সরকারি উচ্চ ও আধস্তন আধিকারিকদের এটা ছাড়াও আরও অন্যান্য ভারী দরকারি কাজ আছে। সেক্ষেত্রে আপনার পরামর্শ ওনাদের কতটা কাজে লাগবে সে কথা আমি ঠিক বলতে পারবো না। আরে না না, তা নয়, আমি এমনি বলছিলাম আর কি। যদি হয় তবে বেশ ভালোই হয়, এই এই আর কি। আচ্ছা জিতুদা, একটা কথা আমাকে বলো। আমরা হঠাৎ এখানে আসার পরিকল্পনা করে চলে এলাম, আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়াই। তোমাকে যতদূর চিনি তাতে এভাবে তড়িঘড়ি প্রস্তুতি নিয়ে নিছক বেড়াতে আসার মানুষ যে তুমি নও, সেটা কিন্তু আমি বিলক্ষণ জানি। দেখ তাপস, হঠাৎ করে কিছুই হয় না। যদি ভাবিস কোনো কারণ ছাড়াই এসেছি, তবে এটাও জানবি সেটাই তার কারণ। এই আপনার বড় জ্বালা জিতুবাবু, সোজা কথার কোনোদিন সোজা উত্তর আপনি দিলেন না। তাপসবাবু তো একদম ঠিক কথাই জানতে চেয়েছেন। আমাদের এবারে দার্জিলিং ঘুরতে আসার কোনো কারণ তো একটা থাকবে। নিছক বেড়ানোর উদ্দেশ্যে এভাবে তড়িঘড়ি কেউ আসে নাকি? সত্যি জগাবাবু, আপনার ক্ষুরোধার বুদ্ধি যেভাবে বিকশিত হচ্ছে তাতে আমার তো বেশ ভয় হয়। কোনোদিন না আপনার কারণে আমাকে পসার খোয়াতে হয়। হ্যাঁ, তবে আপনার কথা একদম সত্যি। আমার কাছে এই দার্জিলিং থেকে একটা চিঠি গিয়ে পৌঁছেছিল, যাতে আমাকে এখানে ইমিডিয়েটলি আসতে বলা হয়েছে, আর সেই কারণেই এখানে আসা। চিঠি? কে লিখেছে সেই চিঠি? আর তিনি আমাদের ডেকেছেন কোনো কি কেসের ব্যাপারে? কোনো যে কেসের ব্যাপারেই উনি ডেকেছেন সে কথা আমি নিশ্চিত করে না বললেও আমার মতো একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে কেউ যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকারের জন্য ডাকবে সেটা ভেবে নেওয়া বোধহয় বাতুলতা। তবে চিঠিতে সেভাবে কোনো কিছুর উল্লেখ করা নেই। চিঠি প্রেরক ভদ্রলোকের সঙ্গে দেখা হলে জানতে পারবো। তার সেই ভদ্রলোকটিকে? দেখ, চিঠিতে নাম লেখা ছিল বিজন সমাদ্দার, আর পরিচয় হিসাবে লেখা ছিল আর উনি এখানকার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের চা বাগানের ম্যানেজার। তাহলে একটা ট্যাক্সি ব্যবস্থা করি, আর আমাদের হোটেলের ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করে নিচ্ছি এই চা বাগানের অফিসটা কোন জায়গায়। তারপর কিছু টিফিন করে না হয় বেরিয়ে পড়া যাবে, কি বলো? হ্যাঁ, সেটা যাওয়া যেতেই পারে। তবে আমরা বিজনবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি আগামীকাল সকালে। আজকের দিনটা আমরা দার্জিলিং শহরটা ঘুরে দেখব। একই সকালবেলা সূর্যোদয় দেখতে না পাওয়ায় জগাবাবুর মন খারাপ। এরপর যদি ওনাকে চা বাগানের মধ্যে কোনো একটা রক্তঝরা খুনের কেস কিংবা জাল দলিল কেসে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমি নিশ্চিত উনি আর আমাদের সাথে দ্বিতীয়বার কোথাও আসবেন না। তার থেকে ভালো আজকের দিনটা তোরা দার্জিলিং ঘুরে দেখ। আমরা কাল সকাল 10টায় বিজনবাবুর অফিসে যাব। আমি বুঝতে পারলাম আজকে দিনটা জিতু তার সময় নিচ্ছে কোনো একটা বিশেষ কারণে। না হলে শুধু শুধু সময় নষ্ট করার লোক জিতু তার নয়। তাই আমি তখনকার মতো কথা বাড়ালাম না। আমাদের হোটেলের রেস্টুরেন্ট ব্রেকফাস্টে আলুর পরোটা আর গরম গরম কফি অর্ডার দিয়ে নিউজ পেপারটা নিয়ে বসলাম। হাতে সময় যখন পাওয়া গেছে তখন আজ ইচ্ছে আছে চারপাশটা ঘুরে দেখব। তবে নর্থ বেঙ্গল এলে আমার সবসময় একটাই টার্গেট থাকে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। পরিষ্কার ঝকঝকে নীল আকাশের পটভূমিতে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার সেই অমলিন রূপ আমাকে বরাবরই টানে। কিন্তু সেভাবে চাইলেই আর আশা হয়ে ওঠে না। তাই মনে মনে এই বিজন সমাদ্দার নামে ভদ্রলোককে ধন্যবাদ দিলাম। হাজার হোক, ওনার লেখা চিঠির সুবাদেই আমাদের আর একবার দার্জিলিং আসা হলো। বাবু, আপনাদের জন্য কলকাতা থেকে ট্রাঙ্ক কল আছে। ট্রাঙ্ক কল? কলকাতা থেকে? তাপস, দেখ তো। আমি উঠে ওই বয় ছেলেটার সঙ্গে ম্যানেজার বাবুর ঘরে গেলাম। কলকাতা থেকে ট্রাঙ্ক কল মানে 99.9% সেটা বাড়ি থেকে এসেছে। আমি ধরতেই দেখলাম ফোনের উল্টো দিকে বাবা আমরা ঠিক মতো পৌঁছেছি কিনা সেটা জানার জন্য ফোন করেছেন।
জিতুদা বরাবরই এটা করে। আমরা কোথাও গেলে সেখানে পৌঁছে আমরা যেখানে উঠব সেখানকার ফোন নাম্বার বাড়িতে রেখে দেয়, যাতে বাড়ি থেকে কোনো কিছু চিন্তা না করে দরকার পড়লে যোগাযোগ করতে পারে। তো বাবার সঙ্গে সাধারণ কিছু কথাবার্তা হওয়ার পর আমি যখন জিতুদার ঘরে ফিরে এলাম তখন দেখি জগা জেঠু ঘরে নেই, আর জিতুদা খবরের কাগজে একটা ওয়ার্ড পাজল সলভ করছে। আমাকে ঘরে ঢুকতে দেখেই আর চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কে ফোন করেছিল রে? বাবা, আমরা ঠিকমতো পৌঁছেছি কিনা সেটা জানার জন্য ফোন করেছিল। তুমি তো এখানকার সার্কিট হাউসের নাম্বার বাড়িতে দিয়ে এসেছিলে। তবে একটা কথা জানো তো, বাবা বলল গতকাল রাতেই দার্জিলিং থেকে নাকি একটা ফোন বাড়িতে গিয়েছিল। ফোনটা করেছিলেন ধনরাজ বিস্ত নামে একজন ভদ্রলোক। তিনি আমাদের দার্জিলিং আসার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলেন। ভদ্রলোক বলেছেন উনি বিজনবাবুর কাছে কাজ করেন। অনুরাজ বিস্ত বিজন সমাদ্দারের কাছে কাজ করে? তা কি বললেন ভদ্রলোক? কিছু না, ওই আমরা কবে আসছি সে ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। আর উনি বলেছেন আমরা যেন একটুও দেরি না করে দার্জিলিংয়ে তাড়াতাড়ি চলে আসি। বিজনবাবুর আমাদেরকে ভীষণ দরকার। আর দাদা তাকে বলে দিয়েছে যে আমরা একদিন আগেই দার্জিলিং রওনা হয়ে গেছি, তাই তো? হ্যাঁ, মানে বাবা বুঝতে না পেরে সেই কথাই বলে ফেলেছে। কিন্তু জিতুদা, একটা কথা বলো, আমরা তো এই বিজন সমাদ্দার বা ধনরাজ বিস্ত নামে কাউকে চিনি না, তাহলে কেউ আমাদের আসার ব্যাপারে খোঁজ নেবে কেন? এক, সে যদি আমাদের বন্ধু হয় তাহলে আমাদের কি করে সাহায্য করতে পারে সেটা দেখার জন্য। আর দুই, সে যদি আমাদের শত্রু হয় তাহলে কি করে আমাদের বিপদে ফেলা যায় সেটা নিশ্চিত করার জন্য। শত্রু? দেখ তাপস, এক্ষেত্রে আমাদের শত্রু না হলেও যদি ধরে নিই যে আমরা বিজনবাবুকে সাহায্য করার জন্য এখানে এসেছি, তাহলে ওনার শত্রুরা অবশ্যই আমাদের শত্রু। অন্তত যারা চাইবে আমরা যেন বিজনবাবুকে সাহায্য করতে না পারি। প্রায় ছুটতে ছুটতে জগা জেঠু জিতুদার ঘরে প্রবেশ করেন আর ভয়ঙ্কর রকম হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, শত্রু? আপনি ঠিক বলেছেন জিতুবাবু। আমাদের এখানে এসে পৌঁছানোর সাথে সাথেই শত্রুর দল আমাদের পেছনে পড়ে গেছে। আমি দেখলাম জগা জেঠু ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। ওনার চোখ মুখ প্রায় ভয় সাদা, মনে একটা গভীর চিন্তার ছাপ স্পষ্ট। ওনার কি হয়েছে জিজ্ঞাসা করতে যেতেই উনি দরজা দিয়ে ঢুকে একেবারে সোফায় ধপ করে বসে পড়লেন। আর ওনাকে এভাবে বসে পড়তে দেখে জিতুদা এক লাফে ওনার কাছে উঠে আসে। কি ব্যাপার জগাবাবু, আপনি তো বললেন বাইরের ব্যালকনিতে পায়চারি করতে যাচ্ছেন, তাহলে হঠাৎ করে কি হলো? আমি বাইরের ব্যালকনিতেই পায়চারি করছিলাম। আসলে এখানকার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু শরীর নাড়াচাড়া করে নিতে বেশ ভালোই লাগে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি হাঁটতে হাঁটতে সার্কিট হাউসের গেটের কাছাকাছি যখন পৌঁছেছি, ঠিক তখনই একটা জিপ গাড়ি এসে দাঁড়ায় একেবারে আড়াআড়ি গেট বন্ধ করে। গাড়িটা এভাবে দাঁড়াতে আমি বেশ চমকেই উঠেছিলাম। আর আমি দেখলাম গাড়ি থেকে একজন মুখে লাল সিল্কের রুমাল বাঁধা লোক নেমে এলো আমার সামনে। বাংলা হিন্দির মিশেলে একটা জগা খিচুড়ি ভাষায় আমাকে বলল, আমরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাই তবে যেন বিকেলের গাড়িতে শিলিগুড়ি ফিরে যাই। এখানকার আভ্যন্তরীণ ব্যাপারে আমরা যেন নাক না গলাই। এই কথা বলে লোকটা গাড়িতে উঠে আবার চলে গেল। আপনাকে গাড়ি থেকে একজন লোক নেমে বলল? আর গাড়িতে কতজন ছিল? আরও একজন ছিল ড্রাইভারের সিটে, তবে তারও মুখে রুমাল বাঁধা ছিল। যে লোকটা নেমেছিল সে লোকটা আপনার উদ্দেশ্যে একটা চিঠি দিয়ে আবার গাড়িতে উঠে চলে গেল। চিঠি? আমার উদ্দেশ্যে? কই দেখি। জগা জেঠু তখনও বেশ হতভম্ব হয়েই ছিলেন। ওনার হাত পা তখনও থরথর করে কাঁপছে। কোনো মতে উনি ওনার ওভারকোটের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজের টুকরো বের করে জিতুদার হাতে দিলেন। ওনার বলা ঘটনার বর্ণনার সাথে এই কাগজের চিঠিটা যে হুমকি মাত্র তা আমি সহজেই বুঝতে পারছিলাম। আপনি একটা কাজ করুন, এই সার্কিট হাউসেই বিশ্রাম নিন। আমরা এখন একটু বেরোবো, একবার লোকাল থানায় গিয়ে ব্যাপারটা জানিয়ে রাখা দরকার। কথা বলতে বলতেই জিতুদা ভাঁজ করা চিরকুটটা খুলে পড়তে থাকে। তবে কোনো হুমকির চিঠি হলে ওর চোখের মুখে যে অভিব্যক্তি আমি আশা করছিলাম
সেরকমটা দেখতে পেলাম না। তাই আমি সেই সূত্র ধরে নিজে নিশ্চিত হওয়ার জন্য জিতুদাকে জিজ্ঞাসা করলাম, কি লিখেছে চিঠিতে? তবে আমার কথার উত্তরে জিতুদা কোনো কথা না বলে সেই চিরকুটটা আমার দিকে এগিয়ে ধরে। আমি সেটা হাতে নিয়ে খুলে দেখি। দোল পূর্ণিমার নিশি নির্মল গগন, মৃদুমন্দ বহিতেছে মলয় পবন, বাঁকা শ্যামে বাঁকা রামের ভজিল মন, ইহতিষ্ট ইহতুষ্ট স্বামী মদন মোহন। কি বুঝছিস তাপস? এটা তো একটা ছড়া, খুব সম্ভবত লক্ষ্মীর বা সত্যনারায়ণের পাঁচালী থেকে কপি করা, কিন্তু এটা কোনোভাবে হুমকি বলে তো মনে হচ্ছে না। জগা জেঠু যে কথা বললেন আর চিরকুটে যে কথা লেখা রয়েছে সে দুটো তো মিলছে না। রহস্য, বুঝলি তাপস, পুরোটাই রহস্য। একদল আততায়ী এসে চড়াও হলো, কেস ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিল, আবার সেই আততায়ীরাই চিরকুটে করে এসে হেয়ালিও দিল। এখন এটা কেসের কোনো ক্লু কিংবা হুমকির অন্য কোনো উন্নত প্রকারভেদ, সেটা তখনই বুঝতে পারবো যখন কেসটা আসলে কি সেইটা জানতে পারবো। তবে আমি ভেবেছিলাম আজ সারাদিনে বিজন সমাদ্দারের সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়ে আগামীকাল ওনার কাছে যাব। তবে ওনার কাছে যখন আমাদের এখানে এসে পৌঁছবার খবর পৌঁছেই গেছে, তখন আর মিছিমিছি দেরি করা ঠিক হবে না। থানা থেকে হয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার চা বাগানে একবার ঘুরে আসবো। হ্যাঁ, আমারও সেটাই ঠিক মনে হয়। আমরা আর সেরকম কথা বাড়াই না। সার্কিট হাউসের কেয়ারটেকার নরহরি দাস আমাদের জন্য একটা গাড়ি ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা বেরিয়ে পড়ি। আরে আসুন আসুন যতীনবাবু, আমি আপনার জন্য অপেক্ষা করে আছি। আপনার তো আগামী কাল বা পরশু আসার কথা ছিল। আমি সেটাই শুধু কনফার্ম করার জন্য গতকাল আমার সহকারী মিস্টার বিস্ত আপনার কলকাতার ঠিকানায় ফোন করেছিল। ওই বলল আপনি একদিন আগেই দার্জিলিং এসেছেন। হ্যাঁ, যাই হোক, তা কোথায় উঠেছেন আপনারা? আমি সরকারি গেস্ট হাউসেই উঠেছি। আর হ্যাঁ, আমি এখানে পৌঁছেছি গতকাল বিকেলে। ইচ্ছা ছিল দুদিন দার্জিলিং ঘুরে দেখে নিয়ে তারপরে আপনার সঙ্গে দেখা করতে আসব। আম, কেন আমাকে মিথ্যে কথা বলছেন শুধু শুধু যতীনবাবু? হ্যাঁ, আপনাকে আমি 70 ডেকে পাঠালাম, আর আপনি দুদিন আগে এসে শুধু দার্জিলিং শহর ঘুরে দেখবেন? হ্যাঁ, এটা আপনি আমায় বিশ্বাস করতে বলেন? তার থেকে সত্যিটা বলুন, আপনি এই 2 দিনে আমার ব্যাপারে, আমার কোম্পানির ব্যাপারে কিছু খোঁজ খবর করে তারপর আমার কাছে আসবেন বলে পরিকল্পনা করেছিলেন। কি ঠিক বলছি তো? দেখুন বিজনবাবু, আমি আপনার উপস্থিত বুদ্ধির ওপরে ভরসা রেখেই বলছি, একজন প্রফেশনাল গোয়েন্দার পক্ষে সেটা করা কি খুব অস্বাভাবিক? আরে না না, একেবারেই তা নয়। বরং আমি নিজে খুব আনন্দিত যে আমি একজন উপযুক্ত গোয়েন্দার হাতেই আমার কাজটা দিতে চলেছি। আপাতত এটাকে প্রশংসা হিসেবেই নিলাম। তবে আপনার কেসটা কি সেটা না জানা পর্যন্ত আমি আপনাকে কথা দিতে পারছি না যে আপনার কেসটা আমি নিচ্ছি কি না। যদি আপনার কেসটা আমি না নিই, সেক্ষেত্রে 3-4 দিনের জন্য দার্জিলিং ভ্রমণ করেই কলকাতা ফিরব। আপনি প্লিজ আমাকে এরকম করে বলবেন না যতীনবাবু। আমি খুব আশা নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আপনি প্লিজ আমাকে বাঁচান। আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি। তবে ওনার কথা বলতে শুরু করার আগে বিজনবাবু খুব সন্দেহের চোখে আমার দিকে তাকালেন। বুঝতে পারলাম ওনার মনে একটা সন্দেহ জমেছে। ওনার বিপদের কথা আমার সামনে বিশ্বাস করে বলা যায় কিনা সে ব্যাপারে। আর জিতুদা সেটা বুঝতে পারার সাথে সাথেই ওনাকে বলল, আপনি নিঃসংকোচে ওর সামনে আপনার কথা বলতে পারেন। ওর নাম তাপস রঞ্জন। সম্পর্কে আমার ভাই হলেও কার্যক্ষেত্রে আমার সহকারী বলতে পারেন। আর নিজের লোক বলে বলছি না, ওকে যতদূর আমি জরিপ করেছি তাতে ওয়াটসন সাহেব হয়ে ওঠার সমস্ত গুণাবলী ওর মধ্যে বর্তমান। বুঝলাম জিতুদা আমাকে প্রশংসা করার অছিলায় নিজেকে স্যার শার্লক হোমসের সঙ্গে তুলনা করে নিল। আমিও হেসে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই কেউ একজন ঘরে এসে ঢুকলো। अरे धनरा जाओ आओ, देखो तुम जो जतिन बाबू को घर में काल फोन किए थे ना, ये वही है। कोलकाता से काल शाम को आए हैं। আর যতীন বাবু পরিচয় করিয়ে দিই, ওই ধনরাজ এই টি এস্টেটের সব কিছু
হাতের তালুর মতো চেনেও। আমার রাইট হ্যান্ড আছে বলতে পারেন। नमस्ते सर, नमस्ते। मैंने आपके घर में कल कॉल किया था, तो वहीं से बोले कि आप लोग ऑलरेडी इधर के लिए निकल चुके हैं, एक दिन पहले ही। अरे वही तो, साहब आके पहले मेरे ऊपर ही जासूसी करने लगे थे। ব্যাপারটা কিন্তু সেই রকম নয় বিজনবাবু, আমি আগেই বলেছি। আর ধনরাজবাবু, আপনি यहाँ बैठिए। খানিকটা হেসে বিজনবাবু ধনরাজকে বললেন, আরে হ্যাঁ, সে কথা আমাদের হয়েছে। তুমি এবার বসো, আমি একটা দরকারি কথা যতীনবাবুকে বলছিলাম। আমি দেখলাম জিতুদা কয়েকবার ধনরাজকে আপাদ মস্তক দেখে নিল। বেশ বুঝতে পারলাম বিজনবাবু মানুষটা যতটাই ঘোরেল হোক না কেন, উনি ধনরাজকে যথেষ্ট বিশ্বাস করেন। তাই ওর সামনেই বিজনবাবু বলতে শুরু করলেন, আমি এখানে একটা টি এস্টেটের চার্জে আছি, বুঝলেন যতীনবাবু। তবে আমি অফিসিয়াল দিকগুলো দেখভাল করলেও লেবার সামলানোর কাজটা ধনরাজই করে। ওর তো চেহারা দেখছেনই, লেবাররা ওকে একটু ভয়ই পায়। না না, মানে আমি এটা বলছি না যে লেবারদের সবসময় ভয় দেখিয়ে কাজ করাতে হয়, কিন্তু এদের অনেক নখরা ছকরা আছে, জানেনই তো। তো সেই সব সামলাতে একটু ভয় টয় মাঝে মধ্যে দেখাতে হয়। তো ধনরাজ সেইগুলো ভালোই করে, আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু দেখুন, আমার লেবাররাও তো মানুষ, তাই ওদের দিকটাও আমাদের কেয়ার নিতে হয়। আর তাছাড়া ধনরাজও ব্যাপারটা খতিয়ে দেখেছে। এবার ওরা যেটা বলছে সেটা মিথ্যা নয়। ওদের অভিযোগটা আসলে কি? ওদের বাড়ির ছোট ছোট মেয়েরা হঠাৎ করে হারিয়ে যাচ্ছে, আর ধনরাজ খোঁজ নিয়ে দেখেছে কথাটা ভুল নয়। কি ধনরাজ, তুমি বলো না। साहब जी, ये बात बिल्कुल सही है। कल रात तक 5 लड़कियां, कुल मिला के 5 लड़कियां गायब हो चुकी हैं लेबर लोगों की पुरानी बस्ती से, और 3 लड़कियां गायब हुई है नई बस्ती से। তার মানে এখনো পর্যন্ত মোট 8 জন, তাই তো? দেখুন যতীনবাবু, এখানে চা বাগানের শ্রমিকদের থাকার জন্য 2টো বস্তি আছে। পুরনো বস্তিটা আমাদের চা বাগানের পাশেই, তবে জায়গাটা ছোট, আর ওখানে সবার জন্য স্থান সংকুলান হচ্ছিল না বলে কিছু শ্রমিক পরে একটা ওই উতরায়ের ঢালে অল্প অল্প করে থাকতে শুরু করে। আর সেইভাবেই ধীরে ধীরে গত 10 বছরে ওখানেও একটা বস্তি গড়ে উঠেছে। ওটাকেই ওরা নতুন বস্তি বলে। তবে হ্যাঁ, নতুন বস্তিতে জায়গা অনেক বেশি হলেও যাতায়াতের একটু অসুবিধা আছে। আমাদের চা বাগানের থেকে একটা সরু পায়ে চলা পথ ওই বস্তির দিকে যায়। তবে আমার মনে হয় ওরা যদি আস্তে আস্তে ওখানে থাকতে শুরু করে, তখন না হয় রাস্তা আমরাই বানিয়ে দেবো এই এস্টেটের টাকায়। কি ধনরাজ, তুমি কি বলো? अरे हाँ सर, से आपने एक बार अगर बोले दिवेन तो मतलब मेरा मतलब है कि आपके बोल देने से ही हो जाएगा काम। আচ্ছা বিজনবাবু, এখনো পর্যন্ত যারা নিরুদ্দেশ হয়েছে তারা কি সবাই শ্রমিকদের মেয়ে? हाँ, वो लगभग ऐसा ही समझिए। 1-2 लड़कियां है जो यहाँ के अफसरों की बेटी है, बाकी सब लोग तो वो लेबर फैमिली से ही है। আচ্ছা, এটা কতদিন আগেকার ঘটনা? এই ধরুন না, গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। রোজ সকালে হুজ্জতি, প্রতিদিন 1টা বা 2টো করে বাচ্চা মেয়ে লোপাট হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। আমার এবার আর ভালো লাগছে না, তাই আপনাকে তাড়াতাড়ি এখানে আসার জন্য আমি লিখলাম। আপনি এই মেয়েগুলোকে ফিরিয়ে আনুন যতীনবাবু। আমি দেখলাম জিতুদা বিজনবাবুর অনুরোধে বিন্দুমাত্র কর্ণপাত না করে আবারও জিজ্ঞাসা করল, আচ্ছা, যে বাচ্চাগুলোর অপহরণ হয়েছে তাদের পরিবারের কাছে ওদের জন্য মুক্তিপণ চেয়ে কোনো কল আসেনি? नहीं साहब, ऐसा तो कुछ भी नहीं है। টাকার জন্য এই অপহরণ করা হয়নি যতীনবাবু। এরা সকলেই খুব গরিব মানুষ, এরা কেউই ক্ষতিপূরণ দিয়ে তাদের মেয়েদের ছাড়িয়ে আনতে পারবে না। আমার তাই মন বলছে এইগুলো নিছক মুক্তিপণের জন্য কিডন্যাপ নয়। তাহলে আপনি কি সন্দেহ করছেন এই অপহরণের পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন যতীনবাবু, অপহরণ যে হয়েছে বলা ভালো, মাঝে মাঝেই হয়ে চলেছে, সেটা তো ঠিক। আর সেটা কেন হচ্ছে, কে করছে, কি উদ্দেশ্যে করছে, সেটা খুঁজে বের করার জন্যই আপনাকে এখানে ডাকা। এবার আমার অনুরোধ, আপনি কেসটা নিন আর আমাদের এই ঝামেলা থেকে উদ্ধার করুন। हाँ साहब जी, मैं भी यही बोलूँगा। आप जितना जल्दी हो सके इस मुसीबत का कोई हल निकालिए।
इधर के लोग बहुत डरे हुए हैं। ঠিক আছে, আমি কেসটা নিচ্ছি। আর আমাকে একবার বস্তিতে গিয়ে ওই পরিবারগুলোর সাথে কথা বলতে হবে। তাতে কোনো অসুবিধা নেই তো? আরে না না, অসুবিধা কিসের? আপনি যখন চাইবেন তখনই যেতে পারবেন। ধনরাজ আপনার সাথে যাবে। দেখলাম জিতুদা কেসটা নিচ্ছে। এই প্রতিশ্রুতি পেয়ে বিজনবাবুর মুখে একটা হাসি খেলে গেল। আর উনি ধনরাজের দিকে তাকিয়ে বললেন, धनराज, तुम हर वक्त साहब के साथ रहना, ओके? उनको कुछ भी ज़रूरत पड़े तो तुम संभाल लेना, और फिर भी मेरा कोई ज़रूरत होगा तो मुझे बताना। क्या ठीक है ना? ठीक है सर। দাদা, তোমাকে একটা দারুণ ব্যাপার দেখানোর ছিল। আমাদের কথা বলার মাঝেই একজন মাঝবয়সী ছেলে হঠাৎ করে ঘরে ঢুকে আসে। সেই ছেলেটি ঘরে যে আমরা থাকতে পারি সে কথা ঠিক বুঝতে পারেনি, তাই আমাদের দেখে একটু থতমত খেয়ে যায়। আরে সুমন, এসো এসো। এনারা কলকাতা থেকে এসেছেন। ইনি প্রাইভেট ইনভেস্টিগেটর শ্রী যতীন বাবু, আর উনি ওনার সহকারী শ্রী তাপস রঞ্জন। ওনাদের আমি চিঠি লিখে এখানে আসতে বলেছিলাম ওই বাচ্চা মেয়েগুলোর অন্তর্ধান হয়ে যাওয়ার কেসটার তদন্তের জন্য। জিতুদা হাত জড়ো করে নমস্কার জানালো সেই নবাগত ভদ্রলোককে। আমিও জানালাম। আর সেই অল্প বয়সী ছেলেটা একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল ঠিক আমার সোজাসুজি একটা চেয়ারে। তবে আমি খেয়াল করে দেখলাম সেই ভদ্রলোক ঘরে ঢোকার সাথে সাথেই বিজনবাবু যেন কেমন চিন্তিত হয়ে পড়লেন। ওনার হাবে ভাবে একটা আড়ষ্টতা ফুটে উঠল। তবে সেই ভদ্রলোকই নিজে থেকে বলল, নমস্কার। হ্যাঁ, আমি দাদার কাছে আপনাদের কথা শুনেছি। সত্যি বলতে কি, চা বাগানে ইদানিং যা শুরু হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয়। এতে সাধারণ চা শ্রমিকদের মধ্যে যথেষ্ট ভীতির সঞ্চার হচ্ছে। দাদা তো আপনাকে যা বলার বলেছেই। আমিও আপনাকে অনুরোধ করব, আপনি কেসটা যত তাড়াতাড়ি সত্ত্বর সমাধান করুন, আর অবশ্যই চেষ্টা করুন সেই অপহৃত বাচ্চাগুলোকে ফিরিয়ে আনার। দেখুন, সে চেষ্টা আমি অবশ্যই করব, কিন্তু শুধুমাত্র অপহরণ হয়েছে এইটুকু খবর ছাড়া এর বেশি কিছুই আমি এখনো পর্যন্ত জানি না। ওদের এখান থেকে বেরিয়েই ওদের দুটো বস্তিতেই যাব। ওখানে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তবে আপনাকে তো ঠিক আপনার পরিচয়টা যদি দেন। আরে এটা আমারই ভুল। আমারই আগে ওর পরিচয় দেওয়া উচিত ছিল। ও আমার ভাই সুমন সমাদ্দার, আমেরিকায় থাকে, পেশায় একজন ডাক্তার। এই কয়েকদিনে ছুটিতে এখানে এসেছে। আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট? আমি আসলে সুমন বাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে কথার মাঝখানে হঠাৎ করে দাঁড় করিয়ে দেন বিজনবাবু। সুমন, আমার মনে হয় তোমরা পরেও দুজনে গল্প করতে পারবে। এখন যতীনবাবুর চা বাগানে বস্তিতে যাওয়াটা বেশি দরকারি। ধনরাজ ওনার সঙ্গে যাবে, তাই আমি অনুরোধ করব উনি বরং এখন যান। তোমরা পরে আলোচনা করো। বিজনবাবুর কথা শুনে সুমনবাবু আর যতীনদা দুজনে উঠে পড়ে। আর সুমনবাবুকে তার বলতে যাওয়া কথা মাঝখানে বন্ধ করতে বলায় উনি যে যথেষ্ট বিরক্ত হয়েছেন সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তাই উনি মুখে একটা ব্যঙ্গের হাসি ফুটিয়ে বললেন, আরে না না, আমি আমার কোনো ব্যাপারে এখানকার কারোর সাথে কোনো আলোচনা করতে চাই না। মনে হয় না আমার রিসার্চের বিষয়বস্তুর বিন্দু বিসর্গ এখানে কেউ বুঝবেন বলে। নেহাত ওনারা জিজ্ঞাসা করলেন তাই আমি বলতে গেছিলাম। ওকে মিস্টার প্রাইভেট ইনভেস্টিগেটর, আপনি আপনার কাজ শুরু করুন। আর কখনো যদি আপনার আমার রিসার্চের ব্যাপারে জানার আগ্রহ হয় তাহলে আমায় জিজ্ঞাসা করতে পারেন, তবে আগামী পরশুর মধ্যে। তারপর দিন আমি নিউ ইয়র্কে ফিরে যাচ্ছি। জিতুদা হেসে ওনার সাথে করমর্দন করে বলল, সুমনবাবু, আপনার রিসার্চের ব্যাপারে আমি যদিও ডিটেলসে সবকিছু বুঝতে না পারি, তবে এইটুকু আপনাকে বলবো, সেটা বোঝার ব্যাপারে আমার আগ্রহে কোনো ঘাটতি হবে না। পরে আপনার সাথে দেখা হওয়ার ইচ্ছে রইল আমার। ঠিক আছে যতীনবাবু, এবার আমার মনে হয় আপনার বেরিয়ে পড়াটা উচিত। আর সুমন, তুমি চিন্তা করো না, যতীনবাবু এই কেসটা আগে সামলে নিক, তারপর আমি কথা দিচ্ছি তোমায়, আমি তোমাদের আলোচনা করার একটা ব্যবস্থা করে দেব। কেমন? এই কথা শুনে সুমনবাবু মুখে কিছু না বলে হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর আমি আর জিতুদাও ঘরের দরজার দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পিছন থেকে বিজনবাবুর গলা শুনতে পেলাম। তবে এবার গলাটা বড় চাপা। দেখুন যতীনবাবু,
আমি কথাটা আপনাকে বলতে চাইনি, কারণ আমি চাই আপনি নিরপেক্ষভাবেই তদন্তটা করুন। কিন্তু আপনার কাজে যতটুকু আমি সাহায্য করতে পারি তাই বলছি। আমার ভাই সুমন নিউ ইয়র্কে ডাক্তারি করছে, সেটা তো আমি আগেই আপনাকে বলেছি। আর আমি যতদূর শুনেছি ও নাকি একটা কোনো ওষুধ আবিষ্কারের জন্য কাজ করছে, যেটা মেনলি প্রয়োগ করা হবে অল্প বয়সী বাচ্চা মেয়েদের ওপর। আর একটা কথা, এখানে এই বাচ্চা অপহরণের ঘটনাটা ঘটতে শুরু হয়েছে সুমনের এখানে আসার ঠিক দিন দুয়েক পর থেকেই। তার আগে কিন্তু এখানে এরকম কোনো ঘটনা কোনোদিনও ঘটেনি। हाँ सर, ये तो बिल्कुल सही बात আছে। इससे पहले यहाँ ऐसा कभी नहीं हुआ। দেখুন যতীনবাবু, আপনি বুদ্ধিমান মানুষ, তাই আপনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে আমি কোন দিকে ইঙ্গিত করছি। বলতে পারেন একরকম এই কারণেই আমি নিরপেক্ষ তদন্তের জন্য আপনাকে এখানে আসতে বলেছি। আমার ধারণা এই সব কিছু সুমনেরই কীর্তি। কিন্তু আমি যদি সরাসরি ওকে দোষ দিই তাহলে নানা লোকে, বিশেষ করে আমাদের ফ্যামিলিতে লোকে নানা কথা বলবে, যেটা আমি একদমই চাই না। তাই আমি চাই আপনি আপনার মতো করে তদন্তটা করুন। তবে হ্যাঁ, তাতে অবশ্যই সত্যিটা সামনে আসবে, আর সেটা হলে কারোর তো কিছু বলার থাকবেই না। তার মানে এক কথায় যেটা দাঁড়ালো, আপনি এখানে বাচ্চা মেয়েগুলোর অপহরণ হওয়ার ব্যাপারে আপনার নিজের ভাই সুমন সমাদ্দারকে সন্দেহ করেন, তাই তো? এবার বিজনবাবু আর কিছু মুখে বলেন না, শুধু ঘাড় নেড়ে সম্মতি জানান। সত্যি বলতে কি, এখনো পর্যন্ত ভদ্রলোককে যতক্ষণ দেখেছি তাতে ওনাকে প্রাথমিকভাবে একটু দাম্ভিক বলে মনে হলেও ওনার সত্যবাদিতা দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। সত্যি নিজের ভাইয়ের উপরে যদি সন্দেহ হয় তবে সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত করাটাই বাঞ্ছনীয়। তাতে নিজের কাজে নিজে অন্তত অনেকটা পরিষ্কার থাকা যায়, আর বিজনবাবু ঠিক সেটাই করেছেন। যাই হোক, কথাবার্তা বলে আমরা বের হয়ে আসলাম বিজন সমাদ্দারের অফিস থেকে। ধনরাজ ওনার সাথে কিছু দরকারি কথা বলে বের হয়ে আসতে যেটুকু সময় লাগে, আমরা ততক্ষণ ঘুরে ঘুরে দেখতে লাগলাম অফিসের সামনের বাগানটা। এক চিলতে বাগান হলেও তাতে বেশ যত্ন করে ফুল গাছ করা হয়েছে বলেই সুন্দর সুন্দর ফুল ফুটে বেরিয়েছে। আর অফিস ঘর থেকে বের হয়ে একটু এগিয়ে গিয়ে জমিটা ঢাল হয়ে নেমে গেছে নিচের দিকে। আর সেদিকে যত দূর চোখ যায় নীলচে সবুজ চা বাগান। নতুন পাতা কাটার কাজ চলছে এখন। বেশ বড় বড় দোঙ্গা ঝুড়ি মাথায় বেঁধে কাজ করে চলেছেন জনা 10-12 ভদ্র মহিলা। আগে পাতা তোলার কাজ সমস্তটাই মহিলারা করতেন, তবে এখন আর অত লোক পাওয়া যায় না বলে ধীরে ধীরে কিছু পুরুষ মানুষও এই কাজে জুড়েছেন। তবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের এই বাগানের চা অত্যন্ত সুগন্ধি এবং গুণমানে উন্নত হওয়ার কারণে প্রায় সবটাই বিদেশে রপ্তানি হয়। তাই এখানে এখনও সমস্ত মহিলা কর্মীরাই আছেন। তবে এই একই এস্টেটের অন্য চা বাগানে মিলিয়ে ঝুলিয়ে শ্রমিক নিয়োগ করা হয়। তবে চা প্রসেস ইউনিটে বেশিরভাগটাই পুরুষ কর্মী। সেটা বাগানের একদম ডান দিকে, আর যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে বেশ দূরে। নেহাত বড় বড় করে সেই ঘরগুলোর গায়ে লেখা ছিল, তাই পড়ে বুঝতে পারি ওটা টি প্রসেসিং ইউনিট। আর সব থেকে বড় কথা হচ্ছে, চা বাগানের চারপাশটা সম্পর্কে একটু বুঝে নেওয়ার মাঝেই আমি জিতুদার সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়ে গেলাম। তারপর তাপস, কি মনে হলো বিজনবাবুর সঙ্গে কথা বলে? এমনিতে তো ভালোই, তবে শেষটায় সুমনবাবুর ব্যাপারে যে কথা বললেন তাতে মনে হচ্ছে এই সুমন সমাদ্দার বলে লোকটিকে একটু চোখে চোখে রাখতে হবে। সুমনবাবু নিউ ইয়র্কে ফিরে যাচ্ছেন আগামী 3 দিনের মধ্যে। খুব সম্ভবত সেটা মাথায় রেখেই বিজনবাবু আমাকে সত্বর এখানে আসার জন্য বলেছিলেন। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। আমি জিতুদাকে সেই কথা বলতে বলতেই হঠাৎ করে এস্টেটের গেটের সামনে একটা গাড়ি এসে থামে, আর তা থেকে নেমে হেসে আমাদের দিকে এগিয়ে আসেন জগা জেঠু। বুঝলেন যতীনবাবু, সার্কিট হাউসে বসে থাকতে থাকতে হঠাৎ আমার মাথায় খেয়াল এলো, একসঙ্গে যখন 3 জনে বেরিয়েছি তখন একসঙ্গে থাকাই ভালো। তাই একটা গাড়ি ডেকে নিয়ে
নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের চা বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তবে মনে একটা ভয় ছিল, বুঝলেন, যদি আপনারা এখান থেকে বের হয়ে অন্য কোথাও যান তবে তো ভীষণ বিপদে পড়ে যেতাম। গাড়িকে আগেই বলে রেখেছিলাম, যদি এখানে আপনাদের দেখতে না পাই তবে আবার ওই গাড়িতেই সার্কিট হাউসে ফিরব। কিন্তু যাক, আপনাদের সঙ্গে যখন দেখা হয়ে গেল তখন আর এক্ষুনি ফিরে যাওয়ার কোনো কারণ নেই। আর যদি আপনারাও সার্কিট হাউসে ফেরার পরিকল্পনা করেন, মানে এখানে কাজ মিটে গেলে, তবে আমার সঙ্গে ওই গাড়িতেই আসতে পারেন। না, আমাদের এখনই সার্কিট হাউসে ফেরার কোনো পরিকল্পনা নেই। আমরা এখান থেকে চা বাগানের বস্তিতে যাব, বরং আপনি আমাদের সঙ্গে সেখানে চলুন। বেশ, আপনাদের সঙ্গে জুড়ে পড়লাম তাহলে। আর সেটা কি আমার গাড়িতেই যাব? না মানে আমি জানি না তো, যদি গাড়িতে যাওয়া হয় তাহলে ঠিক আছে, না হলে হেঁটে। একজন ভদ্রলোক আসবেন যিনি আমাদের সেখানে নিয়ে যাবেন বলেছেন। আমরা তার জন্যই অপেক্ষা করে আছি। এখান থেকে বস্তি কতটা দূর সেটা অবশ্য ঠিক জানি না, তবে সাধারণত চা বাগানের শ্রমিকদের বস্তি চা বাগান থেকে বেশি দূরে হয় না, তাই কাছাকাছি হলে হেঁটে যাব। আর কিছু না হোক, চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে খারাপ লাগবে না, কি বলেন? না না, খারাপ কেন লাগবে? এত সুন্দর মনোরম একটা পরিবেশে হাঁটতে কি খারাপ লাগে নাকি? জগা জেঠু ওনার ভাড়া করে আনা গাড়িটাকে ভাড়া মিটিয়ে বিদায় করে দিচ্ছেন। ঠিক এমন সময় অফিস থেকে বেরিয়ে আসে ধনরাজ, আর গাড়িটা দেখেই প্রায় চিৎকার করে ওঠে, अरे अरे उस कार को मत छोड़िए, रोकिए रोकिए उसको, हम उसी गाड़ी से चले जाएंगे। क्यों धनराज जी, बस्ती यहाँ से दूर है क्या? हम तो सोचे थे ज्यादा दूर नहीं होगा, तो पैदल ही जाएंगे। हाँ साहब, इतना कुछ दूर तो नहीं, लेकिन आप लोग कलकत्ता शहर के रहने वाले हैं, मैं सोचा आप इतना दूर तक पैदल नहीं जा पाएंगे। ये आपका बिल्कुल ही गलत फहमियाँ हैं। इनसे मिलिए, हमारा सबसे बुजुर्ग दोस्त। लेकिन मैं आपको बोल रहा हूँ, जरूरत पड़ने पर ये भाग के चीता को भी हरा सकते हैं। कोई अगर ऐसा नौबत आए तो देख लेना। सच में? बाप रे। আমাদের কথা বলার মাঝেই একজন বেশ মাঝ বয়সী এক ভদ্রমহিলা কোথা থেকে যেন ছুটে এসে জিতু তার পায়ের ওপর আছড়ে পড়লেন। তিনি হাউ হাউ করে তখনও কাঁদছেন, আর ওনার গলাটা এতটাই জড়ানো যে প্রথম দিকে কিছু বুঝতেই পারছিলাম না। কথা একটা অবাঙালি ছোঁয়া, তবে একটু শোনার পর যখন ওনার কথাগুলো কানে একবার সয়ে গেল, আমি ওনার কথা বুঝতে পারলাম। বাবু, বাবু, আমার মেয়েকে বাঁচান। গতকাল রাত থেকে আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গা খুঁজেছি, কিন্তু আমার মেয়েটা কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। আপনি দয়া করে আমার মেয়ে চিমলিকে খুঁজে বের করে দিন। দেখলাম সেই ভদ্রমহিলার বয়স প্রায় 40, একটু ভারী চেহারা, চোখে একটা বেশ মোটা ফ্রেমের চশমা, তবে বোঝাই যাচ্ছে গতকাল সারা রাত ঘুমননি। চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। জিতু তার পা জড়িয়ে ধরে সেই ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, জানেন বাবু, আমি চিমলিকে কাল কতবার বারণ করেছিলাম, রাতের বেলা একা উঠোনের দিকে যাস নে, কিন্তু কে শোনে কার কথা। আমার মোড়কটা তো রাতের বেলা মদ টদ খেয়ে ঘরের বাইরে গালি গালাজ করছিল। আমি ঠিক করেছিলাম ওই হারামিকে আমি কিছুতেই ঘরে ঢুকতে দেব না। আর ও বেটা তক্কে তক্কে ছিল। যেই না আমি একটু কাজে অন্যদিকে গেছি, অমনি ও জানালা দিয়ে আমার মেয়েকে বলে দরওয়াজা খোলায়, আর সরল মেয়েটাও দরজা খুলে দেয়। আমি কাজ থেকে এসে দেখি ঘর ফাঁকা, মেঝের উপরে আমার মরদটা বেহোশ হয়ে পড়ে আছে, আর ঘরে চিমলি নেই। ওর নাম ধরে অনেক ডাকাডাকি করেও কোনো ফল হলো না। আপনি শান্ত হয়ে বসুন। একটা কথা আমাকে বলুন, আপনার স্বামী তো সেই সময় ঘরে ছিলেন, তো তিনি কিছু দেখতে পাননি? চিমলিকে কে বা কারা নিয়ে গেছে? কি বলছেন বাবু? ও হারামজাদা মদ খাবার পর নিজের ডান দিক কোনটা বাম দিক কোনটা তাই চিনতে পারে না, আর ও কিনা দেখবে ঝিমলিকে কে নিয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো,
ঝিমলির আগেও তো অনেক মেয়েদেরকেই এখান থেকে অপহরণ করা হয়েছে, তাদের ক্ষেত্রেও কি? ওদের সকলের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে বাবু। বাচ্চা মেয়েগুলো রাতের বেলা কোনো না কোনো কারণে যদি একবার ঘরের বাইরে বের হয়, তারপর থেকে তাদের আর কেউ দেখতে পায় না। আমরা এই কদিন তাই খুব সাবধানে ছিলাম। সন্ধ্যের পর থেকে আমাদের বাচ্চাদের ঘর থেকে বের হতে দিচ্ছিলাম না। কিন্তু দেখুন বাবু, সেই যা ক্ষতি হবার তাই হয়ে গেল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মানে কালকে ঠিক যেখান থেকে ঝিমলিকে অপহরণ করা হয়েছে সেই জায়গাটা একবার দেখাতে পারবেন? সে পারে বাবু। তাহলে আপনারা আমার সাথে আসুন। আর আমার ঘর নতুন বস্তিতে। ठीक है साहब, हम यहीं पे रहते हैं, तो साहब आप जल्दी आइए। তাপস, তুই জগাবাবুকে নিয়ে ধীরে সুস্থে আয়, আমি ধনরাজ্যকে নিয়ে এক্ষুনি ওখানে যাচ্ছি। এই কথা বলেই জিতুদা সেই ভদ্রমহিলাকে গাড়িতে উঠতে বলে নিজে উঠে পড়ে আর ড্রাইভারকে নির্দেশ দেয় বাসন্তীর কথা মতো গাড়ি চালাতে যত তাড়াতাড়ি সম্ভব। আমি আর জগা জেঠু গাড়ি চলে যাওয়ার পর পিছন পিছন আসতে থাকি। যেহেতু আমরা দুজনে রাস্তা চিনি না, তাই আমাদের পথ চলতি লোকেদের জিজ্ঞাসা করেই সেখানে পৌঁছতে হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তবে আমাদের তাতে বিশেষ অসুবিধা হয় না। একজন মাথায় কাঠ নিয়ে যাওয়া কাঠুরেকে জিজ্ঞাসা করতে সে দেখিয়ে দেয় নয়া বস্তির রাস্তা। সামনে বড় রাস্তাটা বরাবর ডান দিকে যে ঢালটা নেমে গেছে সেটা বরাবর নেমে গিয়ে আর একটা পাকদণ্ডি পড়বে, সেটা বরাবর আরেকটু নামতে হবে। আমি বুঝতে পারলাম আমরা যেন নর্থ ফ্রন্টিয়ারে এস্টেটের চা বাগানটা প্রায় এক চক্কর লাগিয়ে উল্টো দিকে এসে পৌঁছলাম। সেখানে বেশ কিছু ঝুবড়ি ঝুবড়ি ঘর। আমাদের বুঝতে অসুবিধা হলো না এটাই নয়া বস্তি। তবে আমাদের ছেড়ে আসা গাড়িটাকে সেখানে আর দেখতে পেলাম না। তার জায়গায় দেখলাম একটা বড় পুলিশের ভ্যান। আর আমরা সেই দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথেই শুনতে পেলাম জিতুদার গলা। তাপস, আয় আয়, তোদের পথ চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি এবং জগা জেঠু একসঙ্গে ঘাড় নেড়ে আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি জানাতে জিতুদা একটু স্বস্তি পেল। আয়, তোদের একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে মিস্টার পাকরাশি, আমি এদের দুজনের কথাই বলছিলাম। এ আমার ভাই শ্রী তাপস রঞ্জন, আর ইনি আমার বিশেষ বন্ধু বিশিষ্ট লেখক শ্রী জগমোহন। আর ওনার পরিচয় করিয়ে দিই, উনি মিস্টার সুনন্দ পাকরাশি, এখানকার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ। আমরা ভদ্রলোকের দিকে তাকিয়ে হাত জড়ো করে নমস্কার জানাবার সময় ওনাকে আপাত মস্তক লক্ষ্য করতে লাগলাম। প্রায় 6 ফুট লম্বা, 56 ইঞ্চি বুকের ছাতি, চোখে সানগ্লাস আর বেশ তা দেওয়া গোঁফ। ভদ্রলোকের সঙ্গে আমাদের যে পরবর্তীতে যোগাযোগ রাখতে হবে সে কথা আমরা ভালোই জানতাম। তবে সেই মুহূর্তে আমার মাথায় কাজ করছিল বাসন্তীর মেয়ে ঝিমলির কথা। তাই ওনাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ঝিমলির অন্তর্ধানের ব্যাপারে কিছু ক্লু পেলে? না রে তাপস, ক্লু সেরকম কিছু নেই। ওই একটু আগে বাসন্তী যেরকমটা বলেছে ঠিক সেই রকমই। আর এখানে 2-1 সাথে কথা বলেও দেখলাম তাদের বাড়ির বাচ্চা মেয়েরাও গত কয়েকদিনের মধ্যে নিরুদ্দেশ হয়ে গেছে। সবারই মোটামুটি একই কথা। সন্ধ্যের পর বাচ্চা মেয়েগুলো বাড়ি থেকে বের হওয়ার পরেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এখানে এসে একটা উল্লেখযোগ্য তথ্য আমি পেয়েছি। এখানে এই কদিনে বিকালে খুব একটা ভালো মজার ঘটনা ঘটে। মজার ঘটনা মানে? দেখুন, মজার ঘটনা মানে সেরকম কিছুই নয়। তবে এখানকার মানুষজন, বিশেষ করে বাচ্চারা, এই ব্যাপারটা খুব এনজয় করছিল। ওই ঠিক বিকেলের দিকে ডক্টর সুমন সমাদ্দার বস্তিতে আসেন। এরা তো খুবই গরিব মানুষ, সাধারণত শহরের জীবনযাপন কেমন হয় এটা সেটা জানে না। তাই ডক্টর সুমন ওনার নিউ ইয়র্কের জীবন সম্পর্কে ওনাদের গল্প শোনান। মাঝে মাঝে ওদের জন্য নানা রকম খেলনাও নিয়ে আসেন, আর সেগুলো ফেরার সময় ওদেরকে দিয়েও যান। বলতে পারেন সেই সমস্ত দামি দামি খেলা ওরা প্রথমবারের জন্য দেখছে। তাই সেই সুবাদে গ্রামের মানুষজন তাদের বাড়ির বাচ্চাদের ওনার কাছে পাঠাতে দ্বিধাবোধ করতেন না। এই কথা শুনে আমি জিতুদার মুখের দিকে তাকিয়ে রইলাম।
আমার বুঝতে বাকি নেই জিতুদাও নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি কি ভাবছি। আমার কাছে ধারণাটা তখন মোটামুটি নিশ্চিত। এই খেলনা দেখানো এবং গল্প বলার লোভ দেখিয়ে ডক্টর সুমন সমাদ্দার বাচ্চাদের একত্রিত করেন। তারপর সুযোগ বুঝে সন্ধেবেলা কাউকে একা পেলে চুরি করে নিয়ে যান ওনার রিসার্চের কাজের জন্য। আর ওনার ভালো মানুষের সুযোগে এখনো পর্যন্ত কেউ তার প্রতিবাদ করতে পারেনি। তখনকার মতো আমাদের আর কিছু করার ছিল না। আর জিতুদাকে দেখলাম ওর সেখানে থাকতে চাইছে না। জিতুদা সার্কিট হাউসে ফিরে আসার জন্য একটু উদ্বিগ্ন হয়ে উঠেছে। তাই আমরা কেউই আর সেভাবে কথা না বাড়িয়ে ফিরে এলাম সার্কিট হাউসে। তখন সূর্য গড়িয়ে প্রায় মধ্য গগনে। সেই প্রথমবার আমার মনে হলো এবার হয়তো গায়ের থেকে সোয়েটারটা খুলে রাখা যেতে পারে। তো সেই মতোই আমরা আমাদের পরনের সোয়েটারগুলো পিঠের ব্যাগে ঢুকিয়ে দিয়ে উঠে বসলাম পুলিশের গাড়িতে। মিস্টার পাকরাশি আমাদেরকে সার্কিট হাউসে ড্রপ করে দেবেন বলে ঠিক হয়। আর ধনরাজজি আবারও ফিরে যান টি এস্টেটের অফিসে। তবে সার্কিট হাউসে পৌঁছে আমাদের জন্য আরেকটা চমক অপেক্ষা করছিল। সার্কিট হাউসের কেয়ারটেকার বললেন সেখানে নাকি আমাদের সঙ্গে দেখা করার জন্য একজন ভদ্রলোক এসেছিলেন। বেশ কিছুক্ষণ আমাদের জন্য অপেক্ষাও করেছেন। তারপর উনি ফিরে গেছেন। তবে যাবার আগে একটা চিঠি দিয়ে গেছেন জিতুদার উদ্দেশ্যে। রিসেপশন থেকে সেই চিঠিটা নিয়ে আমি দেখলাম তাতে একটা চা খেতে যাওয়ার নিমন্ত্রণ পত্র লেখা। যিনি চিঠিটা লিখেছেন তার নাম সুবিমল বন্দ্যোপাধ্যায়। চিঠিতে শুধু লেখা, আপনারা দার্জিলিং শহরে এসেছেন, জানতে পারার পর নিজেই দেখা করতে চলে এলাম। হ্যাঁ, কিন্তু আমার দুপুরবেলা একটা কাজ থাকার জন্য আর অপেক্ষা করতে পারলাম না। তবে হ্যাঁ, বিকালে আপনাদের জন্য একটা নিমন্ত্রণ রইল। হ্যাঁ, আমার বাসায় মহাকাল টেম্পল রোডে হচ্ছে আমার বাড়ি। মহাকালের চরণ ধরেই আছি বলতে পারেন। হ্যাঁ, যাই হোক, ওখানে পৌঁছে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। তাহলে বিকালে আমি আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করবো, কেমন? এই ভদ্রলোক আবার কে? সুবিমল বন্দ্যোপাধ্যায়? কিরে, ভাবছিস তো এই সুবিমল বন্দ্যোপাধ্যায় আবার কি? সুবিমল বাবুর সাথে আমার পরিচয় হয়েছিল কলকাতাতেই। উনি পেশায় একজন ব্যারিস্টার, বহুদিন কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন। আর সেই সময় ধলভূমগড়ের রাজপ্রাসাদের জাল উইল কেসে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল। যদিও পেশাগত কারণে উনি সেবার আমাকে সাহায্য করার জায়গায় মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কারণ উনি দাঁড়িয়েছিলেন আমার বিরোধী পক্ষে। কিন্তু কোর্টের সেই এজলাসের বাইরে ওনার সাথে আমার বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছিল। কথায় কথায় তখনই একবার বলেছিলেন অবসর গ্রহণের পর উনি চলে আসবেন কাঞ্চনজঙ্ঘার কোলে। পাহাড় ওনাকে ভীষণ নাকি টানে। তারপর এতদিন ওনার সাথে আর কোনো যোগাযোগ ছিল না। এই ওনার চিঠি পেয়ে আবার ওনার কথা মনে হলো। তবে মনে হয় এই এত বছর পর উনি শত্রুতা ভুলে আমাকে বন্ধুর মতোই মনে করবেন। দেখো, শত্রুতা যা কিছু ছিল সেটা তো বলেছ, প্রফেশনাল। তাহলে এখন আর ওনার মধ্যে কোনো শত্রুতা থাকার কথা নয়। তবে এখন আমার মনে পড়ছে তুমি ওনার কথা আমাকে বলেছিলে বটে। তবে তিনি যে এই দার্জিলিংয়ে এসে থাকেন সে তো জানতাম না। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হলো না যে আমরা যে দার্জিলিংয়ে এসেছি সেইটা সুবিমল বাবু জানলেন কি করে, তাই তো? তোর প্রশ্নটা ভালো হলেও মনে হয় না এর উত্তরটা এতটা জটিল। হয়তো আমাদের রাস্তায় দেখেছেন, আর এটা খুব ছোট শহর, তো অর্থনৈতিক শ্রেণী হিসাবে এনাদের মধ্যে যোগাযোগ থাকে। হতেও পারে সুবিমল বাবু আর বিজন বাবু পরস্পরের পরিচিত। তো সেই মতোই কথায় কথায় সুবিমল আমার এখানে আসার কথা জানতে পেরেছে। আচ্ছা, তাহলে আমরা বিকালে ওনার বাড়ি যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আপাতত সেই রকম ধরেই এগোনো যাক। আপাতত তোরা স্নান করে একটু বিশ্রাম নে। আমি দুপুরে একটু বেরোবো, তোরা এখানেই থাকিস। আমি ফিরলে বিকেলে একসঙ্গে সুবিমল বাবুর বাড়ি যাওয়া যাবে। আমি তোমার সাথে যাবো জিতুদা? না, তার আর কোনো দরকার নেই। তোরা বরং সার্কিট হাউসের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে উপভোগ কর। সকালে জগাবাবুর অপূর্ণ ইচ্ছেটা দুপুরের রোদে মন ভরে উপভোগ করতে পারবেন। আচ্ছা জিতুদা, একটা কথা বলবো? ডক্টর সুমন সমাদ্দারকে তোমার কেমন মনে হলো? আমার মনে হচ্ছে বিজনবাবু একদম সঠিক সন্দেহ করেছেন। হ্যাঁ রে, এটা সঠিক, তুই ঠিকই ভেবেছিস।
শুধু আমার মনে একটা প্রশ্নের উত্তর নেই, সেটা পেলেই হলো। কি প্রশ্ন? ডক্টর সুমন সমাদ্দার নিউ ইয়র্কে খুবই সাফল্যের সাথে প্র্যাকটিস করছেন। ওখানে ওনার বেশ নামডাক আছে বলেই শুনেছি। সেখানে উনি ওনার আবিষ্কার করা ওষুধের ব্যবহারিক প্রয়োগ দেখার জন্য এই সুদূর দার্জিলিংয়ে এসে ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করবেন, এটা ঠিক বিশ্বাস করতে পারছি না। হতে পারে ও দেশে হয়তো এভাবে বাচ্চাদের উপর ওষুধের ব্যবহারিক প্রয়োগ করা যায় না, আইনি জটিলতা আছে, তাই উনি এখানে এসে এই কাজটা করছেন। পরে ওনার পরীক্ষা সফল হলে সবাইকে জানাবেন। আপনার কথা মেনে নিতে কষ্ট হলেও এই পরিস্থিতিতে বিশ্বাস করলাম। কিন্তু একটা কথা মনে রাখতেই হবে, বেআইনিভাবে ওনার ওষুধের এই প্রয়োগ কিন্তু সব দেশেই বেআইনি। ফলে উনি যদি সত্যি সত্যি এটা করেন, তবে উনি কোনো দেশেই এটা কোনো জার্নালে পাবলিশ করতে পারবেন না। উনি হয়তো ওনার এক্সপেরিমেন্ট সঠিক কিনা সেটাই শুধু পরীক্ষা করছেন, পরে সেটা অন্যভাবে মানুষের সামনে আনবেন। আমার কথার উত্তরে জিতুদা কিছু বলল না, শুধু দেখলাম ওর চোয়ালটা শক্ত। তার মানে আমি জানি জিতুদা খুব গভীরভাবে কিছু একটা ভাবছে। তারপর নিজেই মনে মনে বলল, সেটাই তো আরো বড় সন্দেহ রে। দেখ তাপস, একজন স্পোর্টস ফিজিক্স থেরাপিস্টের কি এমন ওষুধ আবিষ্কার করার চেষ্টা থাকতে পারে যেটাতে প্রয়োগ করতে বাচ্চা মেয়েদের ওপর? এটাই আমার ঠিক মাথায় ঢুকছে না। স্পোর্টস ফিজিওথেরাপিস্ট? হ্যাঁ, সেই রকমই তো জানি। তবে কলকাতায় থাকলে একবার তোর সব জানতা বিধু জ্যাঠার সাথে কথা বলতে পারলে খুব ভালো হতো রে। এই ডাক্তার সুমন সমাদ্দারের ব্যাপারে একটু খোঁজ নেওয়ার দরকার ছিল। একবার ওনাকে ফোন করব জিতুদা। এখন উনি নিশ্চয়ই খাওয়া দাওয়া করে ওনার লাইব্রেরি ঘরে আছেন। একেবারে আমার মনের কথা বলেছিস রে তাপস। সার্কিট হাউসের কেয়ারটেকার বাবুর ঘর থেকে একবার ওনাকে ফোন করি। ওনার কাছ থেকে একটা ইনফরমেশন না পাওয়া পর্যন্ত মনের ভেতরটা বড় খচখচ করছে। আমরাও সেই মতো কেয়ারটেকার নরহরি বাবুর ঘর থেকে এসে ফোন করি কলকাতায় বিধু দাদুর বাড়িতে। এই সময় উনি ওনার লাইব্রেরি ঘরেই থাকেন, তাই ফোনটা বাজার কিছুক্ষণের মধ্যেই ফোনটা ধরলেন। হ্যালো। আমি অবাক হয়ে দেখলাম জিতুদা কিছু না বলে ফোনটা শুধু কানে ধরে রেখেছে। আর তার কিছুক্ষণ পর বিধু দাদু বলে উঠলেন, ফোনের ওপারে যে মানুষটা রয়েছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনেই বুঝতে পারছি তিনি একজন সত্যানুসন্ধানী হবেন। তবে এই মুহূর্তে তিনি ঠিক উদ্বেগ নন, কিন্তু একটু চিন্তিত রয়েছেন। আর সেই সত্যানুসন্ধানী যথেষ্ট ভালো করেই জানেন যে তার সাথে সাক্ষাতে আর কথা বলতে আমি যথেষ্টই আনন্দিত হই। তাই সশরীরে না এসে ফোন করার কারণটা যদি বলেন তাহলে রীতিমতো উপকৃত হব। সত্যি বিধু দাদু, আপনার জবাব নেই। আপনি আমায় চোখের সামনে না দেখতে পেয়েও, আমার গলার স্বর না শুনেও ঠিক কি করে বুঝতে পেরে যান বলুন তো? আমি সেটাই বুঝতে পারি না। তুমি তো জানোই যতীন, চোখ কান বা আমাদের পঞ্চেন্দ্রিয়র কোনোটাই আমি মানুষ চিনতে ব্যবহার করি না। আমি মানুষ চিনি মনের চোখ দিয়ে। তাই আমার মানুষ চেনার ধারণাটা আমার কিছু অন্য। তবে তুমি যখন মানুষের মনের ভালো আর খারাপ দিকটাকে চিনে নেওয়াকেই তোমার পেশা হিসাবে বেছে নিয়েছো, তখন বলো দেখি অপরাধ বিজ্ঞানের পরিভাষায় ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কর্তাকে? আমি যতদূর জানি ফিঙ্গারপ্রিন্টের সবার প্রথম ব্যবহার করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ঊর্ধ্বতন উইলিয়াম জেমস হার্শাল। তবে সেক্ষেত্রে এটি অপরাধ বিজ্ঞানের জন্য প্রয়োগ হয়নি, হয়েছিল ওনাদের কোম্পানির কর্মীদের কিছু তথ্য সংরক্ষণের কাজে। তবে তার বেশ কিছু বছর পর এডওয়ার্ড অ্যালভেজ প্রথম একটা খুনের মামলার তদন্তের কাজে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োগ করেছিলেন। সালটা 1892 আর জায়গাটা আর্জেন্টিনা। তোমাকে আমি 100-তে 99 দিলাম, তবে পুরো 100 তো দিতে পারলাম না। সম্ভবত আপনি যে জন্য আমাকে পুরো নাম্বারটা দিতে পারলেন না তার কারণ হলো স্যার ফ্রান্সিস গেলটন। তার কারণ এডওয়ার্ড অ্যালভারেজ সাহেবের আগে স্যার ফ্রান্সিসই সবার প্রথম আবিষ্কার করেছিলেন মানুষের হাতের ছাপ কিভাবে তাকে শনাক্তকরণের জন্য ব্যবহার করা যায়। সালটা ঠিক মনে নেই, তবে ওই 1880 দশকের প্রথম দিকে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো যতীন। একটা তোমার ছোট্ট প্রশ্ন করব। না,
অবশ্যই সেটার সঙ্গে এই ফিঙ্গারপ্রিন্টের কোনো সম্পর্ক নেই। তাও তুমি কি বলতে পারবে যে এই স্যার ফ্রান্সিস স্কেলটন সাহেবের বংশ পরিচয় কি ছিল? জিতুদা চোখ টিপে আমাকে ফিস ফিস করে বলে, ইনি সম্পর্কে স্যার চার্লস ডারউইনের কাজিন ছিলেন। কিন্তু ফোনের ওপারে বিদ্যুৎ দাদুকে বলে, না, এই ব্যাপারটা থেকে জানা নেই। আপনি যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। আমি তো তোমাকে আগেই বলেছি যতীন, আমি চোখ এবং কান কোনোটা দিয়েই দেখি না বা শুনি না। তাই তোমাকে একটা কথাই বলবো, তুমি ফিস ফিস করে তোমার ওই ভাইটিকে যে কথাটা বললে সেটা সঠিক। তবে হ্যাঁ, আমাকে বলার সুযোগ করে দিয়ে তুমি যে সম্মানটা আমায় দিলে তাতে আমি অভিভূত। তারপর বলো, কি কারণে ফোন করলে? একটা ছোট ইনফরমেশন নেওয়ার ছিল। আমার বিশ্বাস সেটা আপনি ছাড়া আর আমায় কেউ দিতে পারবে না। আপনি ডক্টর সুমন সমাদ্দারকে চেনেন? দেখো ভাই যতীন, চিনি মানে কাগজে পড়েছি। নিউ ইয়র্কে নাকি খুব ভালো ভালো কাজ করেছে। স্পোর্টস ফিজিওলজিতে ওর বেশ কিছু পেপারও আছে। সম্প্রতি ওখানকার কোন একটা বাস্কেটবল দলের সাথে নাকি ফিজিও হিসাবে যোগও দিয়েছে। একটা কোন স্পোর্টস জার্নালে পড়েছিলাম যে। ঠিক আছে বিধু দাদু, আমার এই পর্যন্ত খবর পেলেই হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে এই বুড়োটাকে আর ছোট করে দিও না ভাই। আর যে কটা দিন বাঁচবে যেন তোমাদের সাহায্য করেই বাঁচতে পারি। আর মন থেকে তোমাকে আশীর্বাদ করি, জীবনে অনেক সফল হও। প্রতি নমস্কার জানিয়ে ফোনটা কেটে দেয় জিতুদা। আর তারপর আমাকে বলে, কিরে, কি বুঝলি তাপস? বুঝতে আর পারলাম কোথায়, সব তো গুলিয়ে গেল। একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট কেন তার ওষুধ বাচ্চা মেয়েদের উপর প্রয়োগ করবে সেটা তো নিশ্চিত হতে পারছি না। আসলে কি হচ্ছে জানিস তো, সত্যি আর মিথ্যের মধ্যে একটা শত্রুতা থাকলেও তারা একদম পাশাপাশি চলে। একটু ভুল করলেই আমাদের নিপাট বোকা বানিয়ে দিয়ে কখন যে চলে যায় কিছুই বোঝা যায় না। যাই হোক, অনেক হয়েছে, এবার তোরা বিশ্রাম নে, আমি বেরোবো। আর বিকেলে চা খাবারের নিমন্ত্রণের কথা ভুলে যাস না কিন্তু। আমি সত্যি কেসটা কিছু বুঝতে পারছিলাম না, তাই আর তখনকার মতো কিছু বললাম না। আমি আমাদের ঘরে গিয়ে দেখি জগা জেঠু একটা মোটা ব্ল্যাঙ্কেটে পা থেকে মাথা পর্যন্ত মুড়ে ঘুমিয়ে পড়েছেন। তাই আমি আর ওনাকে ডাকলাম না। টেবিলে আমার খাবারটা চাপা দেওয়া ছিল, আমি সেটা খেয়ে শুয়ে পড়লাম। আর তারপরে শুনতে পেলাম জিতুদা আমাদের দরজা খুলে কোথাও বের হয়ে গেল। কিন্তু যেহেতু ও নিজে থেকে আমাকে কিছু বলেনি, তাই আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আমি জানি যখন জিতুদা সঠিক মনে করবে তখন নিজে থেকেই বলবে। এই তাপস, ওঠ, আর তোর জগা জেঠুকেও ডেকে তোল। তোদের আমি বলেছিলাম দুপুরে খানিকটা রেস্ট নিতে, আর তোরা সেই সুযোগে নাকে সর্ষের তেল ঢেলে ঘুমাচ্ছিস। জিতুদার ডাকে হড়মড় করে উঠে বসে দেখলাম জিতুদা কাজ মিটিয়ে সার্কিট হাউসে ফিরে এসেছে। আর আমাদের সন্ধ্যায় সুবিমল বাবুর বাড়ি যাওয়ার কথা। তাই সেই কথা মনে হতেই দুপুরে সেই দিবানিদ্রার জন্য মনে মনে একটু আক্ষেপই হচ্ছিল। তাই নিজের মনে সেই আক্ষেপটা ঢাকতে তাড়াতাড়ি উঠে পড়ে জগা জেঠুর উদ্দেশ্যে ডাক দিলাম, জেঠু উঠে পড়ুন, আমাদের তো বিকেলে বেরোতে হবে। জেঠু তখন ঠিক এইরকমভাবে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন, ঠিক যেভাবে আমি ওনাকে ঘুমোতে যাওয়ার আগে দেখেছিলাম। এবার আলতো করে ওনার গায়ে হাত দিয়ে নাড়াতেই আমি চমকে উঠি। আসলে পাশ বালিশের উপরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে এমন একটা আকৃতি দেওয়া হয়েছে যেন জগা জেঠু বিছানায় ঘুমোচ্ছেন, কিন্তু আসলে তিনি সেখানে নেই। আর সেটা বুঝতে পারার পরই আমার মনে একটা অজানা ভয় দানা বেঁধে ওঠে। তাহলে জগা জেঠু গেলেন কোথায়? আর সে কথা গিয়ে জিতুদাকে জানাবার সাথে সাথেই জিতুদাও ভয়ঙ্কর চমকে ওঠে। একে অপরিচিত জায়গা, তারপর উনি পাশ বালিশটাকে মুড়ে যেভাবে ওনার আকৃতি প্রদান করেছেন, না দেখলে বিশ্বাস করা যায় না। তার মানে উনি নিজের ইচ্ছাতেই কোথাও বা কারোর সাথে কোথাও গেছেন। আর ওনার যাওয়ার ব্যাপারটা যাতে আমরা বুঝতে না পারি তাই এইভাবে পাশ বালিশটাকে রেখে গেছেন। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তবে আর কিছুক্ষণ ওনার জন্য অপেক্ষা করে তারপরেও যদি উনি না ফেরেন
তবে থানায় ইন্সপেক্টর পাকরাশিকে ফোন করা যাবে। আর এদিকে আমাদের বেরোবার সময় প্রায় হয়ে এলো, কারণ পাহাড়ি এলাকায় সন্ধে নামে অনেক তাড়াতাড়ি। আর তাছাড়া রাতে এখানে শুধুমাত্র পুরুষ মানুষ হলে নেশার খোঁজে, আর মহিলা হলে তাদের পুরুষ মানুষদের পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য তৎপর দেখতে পাওয়া যায়। কিন্তু জগা জেঠুর ক্ষেত্রে এরকম কোনো নিয়ম খাটছে না, তাই চিন্তাটা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না, লোকটা গেলেন কোথায়। ঠিক আছে তাপস, তুই রেডি হয়ে নে, আমাদের বেরোনো আছে। মনে রাখিস, আমাদের কিন্তু সুবিমল বাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ যাওয়াটা ভীষণ দরকার, তাই সেটা মিস করা যাবে না। আর যাওয়ার সময় থানার মিস্টার পাকরাশিকে পুরো ব্যাপারটা জানিয়ে যাব। তবে জিতুদা যতই বলুক, আমার ব্যাপারটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। আমার মাথার মধ্যে খালি ঘুরছিল, জগা জেঠুকে কেউ এখান থেকে এসে অপহরণ করে নিয়ে যায়নি তো। আর জিতুদা ঠিক যেন আমার মনের কথাটা পড়তে পেরেই বলল, তুই চিন্তা করিস না তাপস, তুই যা ভাবছিস তা নয়। আমার মনে হচ্ছে জগাবাবু আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। জিতুদাকে বললাম নিজের ভয়ের কথাটা। সেটা আমি বুঝতে পেরেছি যে তুই যথেষ্ট ভয় পেয়ে গেছিস, তবে জগাবাবুর নিরুদ্দেশ হওয়াটা যে অপহরণ নয় সেটা তুই নিজেও বুঝতে পারতিস যদি ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতিস। কোনো মানুষ অপহৃত হলে বিছানার ওপরে পাশ বালিশ সাজিয়ে রেখে অপহৃত হবে না। আর সব থেকে বড় কথা, তুই তো ওনার থেকে 2-3 ফুটের মধ্যেই ঘুমাচ্ছিস। যদি কেউ বা কারা ওনাকে অপহরণ করতে আসে, তুই তাহলে নিশ্চয়ই তাদের টের পেতিস। তাই আমি বলছি, তুই নিশ্চিন্তে তৈরি হ, উনি এক্ষুনি এসে পড়বেন। আমি জিতুদার কথাগুলো মনে মনে গুছিয়ে নিয়ে একটু ভাবছি। ঠিক এরকম সময় জানলার বাইরে থেকে একটা গলার শব্দ শুনতে পেলাম। साहब, আমাকে ম্যানেজার বাবু পাঠালেন। কি আপ লোগों को जाना है अभी कहीं पे? না না ধনরাজজি, বিকেলের পর আমরা আর এখানে কোথাও যাব না। একটু মেলে ঘোরাফেরা করে আবার এখানেই ফিরে আসব। लेकिन कल सुबह हम लोग फिर से आपका ऑफिस में आएंगे। सही बात साहब जी, वो पहाड़ में शाम को बाहर घूमना बिल्कुल भी ठीक नहीं है। आप लोग महल में घूम फिर के घर चले आओ, कल सुबह हम आ जाएंगे। ঠিক আছে ধনরাজজি, তাই হবে, বাই বাই। আমি দেখলাম জিতুদা ধনরাজের সঙ্গে ভালোভাবে কথা বললেও একবারও ওকে দরজা খুলে সার্কিট হাউসের ভেতরে আসতে বলল না, বরং ও বাড়ির সামনে থেকে চলে গেলে জিতুদা তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে এলো। আর টেবিলের ওপরে রাখা একটা সাদা কাগজকে চাতালে ধনরাজ যেখানে দাঁড়িয়েছিল সেখানে মাটির ওপরে পেতে দিয়ে মাটিতে থাকা পায়ের ছাপটা ভালো করে সেই কাগজে তুলে নিল। আমি দেখলাম গাড়ি বারান্দা অবধি ধনরাজ যেখানে হেঁটে গেছে সেখানে মার্বেলের মেঝের ওপর ওর পায়ের ছাপ পড়েছে, আর সেটাই জিতুদা ওই কাগজে তুলে রাখল। আমরা যখন নিচু হয়ে সেটা করছি ঠিক তখনই শুনতে পেলাম পিছনে একটা পরিচিত গলা, আর সেটা যে জগা জেঠুর সেটা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না। কি ব্যাপার তাপস, তোমরা হঠাৎ মাটিতে ঝুঁকে পড়ে কি করছো? এই দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম, আর তাতেই দেখলাম সার্কিট হাউসের গাড়ি বারান্দার নিচে একটা গুপ্তধনের সিন্দুক পোতা আছে। দুজনেই সেই সিন্দুকটা বের করার চেষ্টা করছি। আমি বেশ জোরেই হেসে উঠলাম জিতুদার কথায়, আর তখনই মনে হলো জগা জেঠুর কথা। তাই ওনাকে বললাম, আচ্ছা বিয়াক্কেলের লোক তো মশাই, আপনি দুপুরে কোথাও যদি বেরিয়ে যান সেটা আমাকে একবার বলবেন তো, আমরা কত চিন্তা করছি বলুন তো। মানে তুই ঠিকই বলেছ, তবে কি জানো তো, তাড়াহুড়োয় আমি তোমাকে ডাকতে ভুলে গেছি। তাড়াহুড়ো? কিসের তাড়াহুড়ো? আরে আমাকে যে ডাকতে এসেছিল সে যে বলল তার হাতে নাকি এতটুকু সময় নেই, সেই তো তাড়াহুড়ো করে আমাকে ডেকে নিয়ে গেল। আমি দেখলাম জিতু তার ভ্রু দুটো ধনুকের মতো বেঁকে একদম সোজাসুজি জগা জেঠুর দিকে তাকিয়ে আছে। চোয়ালটা ইস্পাতের মতো কঠিন, দৃষ্টি স্থির। আপনাকে কে ডাকতে এসেছিল জগাবাবু? আপনি তার সাথে কোথায় গিয়েছিলেন? দেখুন, এই কেসের ব্যাপারে আপনার বেশ কয়েকটা পদক্ষেপও কিন্তু যথেষ্ট সন্দেহজনক। আপনাকে আমি প্রাথমিকভাবে আমার সন্দেহের তালিকার বাইরে রাখতে কিন্তু পারছি না। এইসব কি বলছেন যতীনবাবু? আমি তো গেছিলাম এখানে একটা কাজে। এই সার্কিট হাউসের একটি ছেলেকে আমি বলে রেখেছিলাম বিকেলে আমাকে একটু বাজারের দিকে নিয়ে যেতে, কয়েকটা ছোটোখাটো জিনিস কেনার আছে। তো সেই ছেলেটি আমাকে ডাক দিয়েছে আর আমিও তার সাথে বাজারের দিকে গেছিলাম।
তবে ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এই কারণে আমি বাজারের দিকে গিয়েও শুনলাম আজকে নাকি দোকানপাট সব বন্ধ। তাই আমার কেনাকাটাও কিছুই করা হলো না, খালি হাতে ফিরে আসলাম। আজকে এখানে দোকানপাট সব বন্ধ, কিন্তু কেন? তা তো আমি জানি না যতীনবাবু। দোকানগুলোতে পৌঁছে দেখি সেগুলো সত্যিই বন্ধ, কিন্তু কেন, কি বৃত্তান্ত, এটা এত ডিটেলসে আমি জানার চেষ্টা করিনি। আপনি তো ভারী আশ্চর্য মানুষ। একটা লোক আপনাকে দুপুরবেলা ডেকে নিয়ে গেল দোকান থেকে কিছু কিনে দেবে বলে, আবার সেই বাজারে পৌঁছে বলল দোকান বন্ধ, আপনি ফিরে যান, আর আপনি বিনা ব্যক্যব্যয় করে বাড়ি ফিরে আসলেন, অথচ একবারও জিজ্ঞেসও করলেন না দোকানটা হুট করে বন্ধ হলো কেন। ঠিক আছে, এখন আর আমাদের হাতে সময় নেই, আমাদের বেরোতে হবে। আমরা মোটামুটি রেডি হয়েই ছিলাম, তাই বেরিয়ে পড়লাম। তবে আমার বারবার মনে হচ্ছিল আমরা এই ভদ্রলোকের বাড়ি তো আগামীকাল যে কোনো সময়ই আসতে পারতাম, কিন্তু জিতুদা যেন কিছুতেই সেটা শুনতে চাইল না। শত অসুবিধা থাকলেও আজই সুবিমল বাবুর চায়ের পার্টিতে যাওয়ার আগ্রহটা জিতুদার সব থেকে বেশি। তাই আমি আর কোনো কথা না বলে রাজি হয়ে গেলাম। আমরা সার্কিট হাউস থেকে বের হয়ে ম্যাল পর্যন্ত হেঁটেই যাব ঠিক করলাম। একটুখানি পথ, আর তারপর মহাকাল টেম্পল রোড ধরব। ইচ্ছা আছে যদি একটুও হাতে সময় পাই তবে মহাকালের মন্দিরে একবার প্রণাম জানিয়ে আসব। যাই হোক, আমরা যখন ম্যালে পৌঁছলাম তখনও সেই এক দৃশ্য, আজ দোকানপাট সব বন্ধ। আর ঠিক সেই সময় ম্যালের এক পাশে একটা মোমো স্টলে দেখা হয়ে গেল সকালে সেই ড্রাইভার ভদ্রলোকের সঙ্গে। আর উনি আমাদের চিনতে পেরেই একগাল হেসে নমস্কার জানালেন। আরে দাদা, কি ব্যাপার বলুন তো, আজ সব দোকানপাট বন্ধ কেন? আমি দেখলাম সেই ড্রাইভার জিতুদাকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বললেন। তারপর আমাদের কাছে এগিয়ে এসে চাপা গলায় বললেন, পলিটিক্যাল ম্যাটার স্যার, জানেনই তো পার্টি থেকে বলে গেছে আজ নাকি সব দোকান বন্ধ করে রাখতে হবে। আরে বস্তি থেকে বাচ্চা মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে না, সেই সমস্ত দোষীদের শাস্তি দেওয়ার জন্যই আজকে এসব সমস্ত কিছু বন্ধ। কেন, প্রশাসন কিছু করতে পারছে না? বুঝতেই তো পারছেন স্যার, এত পাওয়ারফুল লোক, অনেক পয়সাওয়ালা বিদেশে থাকে, তাদের ধরা কিন্তু এত সহজ ব্যাপার নয় স্যার। কেন, কেউ যতই পয়সাওয়ালা হোক, অপরাধী একজন অপরাধী, তাহলে তাকে ধরতে অসুবিধা কোথায়? সে তো ঠিকই, এবার দেখা যাক, প্রতিবাদ তো সর্বত্রই হচ্ছে, অপরাধী কবে ধরা পড়ে। তা স্যার আপনারা কোথায় যাচ্ছেন? কোথাও না, এই হেঁটে হেঁটে একটু ঘুরছি, মহাকাল মন্দিরের দিকে একটু যাব, ইচ্ছা আছে সেটা। আশা করি তাতে কারোর কোনো অসুবিধা হবে না। না না স্যার, কোনো রকম অসুবিধা নেই। আপনারা কি না কলকাতার মানুষ, এখানে আসবেন, চারিদিকে ঘুরে ফিরে দেখবেন, এটাই তো আমরা চাই। তবে আমাদের এখানকার ইন্টারনাল ব্যাপারে শুধু নাক গলাতে যাবেন না, তাহলেই হলো। তো আপনারা ঘুরুন না, যত ইচ্ছে ঘুরুন। আমি জিতুদার মুখটা দেখলাম, একেবারে ইস্পাতের মতো কঠিন হয়ে আছে। সেই ড্রাইভার লোকটা যে আমাদের প্রকারান্তরে হুমকি দিচ্ছে সেটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছিল না, কিন্তু দেখলাম জিতুদা সব বুঝতে পারলেও ওই লোকটাকে কিছু বলল না, চুপচাপ চলে এলো। আর আমরা তারপর মহাকাল টেম্পল রোড ধরে হাঁটা দিলাম। দেখলাম পাশের খোলা অডিটোরিয়ামে তখন একটা অস্থায়ী মঞ্চ তৈরি করার কাজ চলছে জোর কদমে। খুব সম্ভবত সেখানেই জমায়েত হতে চলেছে। কি বুঝলি তাপস? লোকটা তো আমাদের সরাসরি হুমকি দিচ্ছে। আমার মাথাটা গরম হয়ে গেছে। ওসব ছাড়, ওসব সামলানো আমার কাছে কোনো ব্যাপার নয়। তুই কি আর একটা জিনিস খেয়াল করে দেখেছিস? কোন জিনিসটা বলো তো? একটু ভালো করে ভেবে দেখ, এই লোকটার পকেটে কি এরকম কিছু দেখতে পেয়েছিস যেটার কথা তুই আগে শুনেছিস? জিতুদার কথা শুনে আমার মাথায় একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। জগা জেঠু বলেছিলেন যে লোকগুলো সকালে ওনাকে হুমকি দিতে এসেছিল তাদের মুখে একটা চকচকে লাল কাপড়ের রুমাল বাঁধা ছিল, আর এখন এই ড্রাইভার ভদ্রলোকের হাতেও ঠিক একই রকম চকচকে লাল রঙের একটা রুমাল। জগা জেঠু বলেছিলেন দুজন লোক এসেছিল, একজন গাড়ি থেকে নেমেছিল আর একজন ড্রাইভার ছিল। আমার মাথায় প্রথম প্রশ্নটা আসে,
তাহলে কি এই লোকটাই সকালে গাড়ি নিয়ে এসেছিল আমাদের সার্কিট হাউসে? একটা ওইটুকু রুমাল কোনো মানুষের ওপর সন্দেহ করার জন্য যথেষ্ট নয়। বিশেষ করে এরকম লাল রুমাল এখানকার বাজারে অনেক পাওয়া যায়। কিন্তু একটা কথা বলো, সেই মুখ ঢাকা আততায়ীরা যে হেয়ালিটা দিয়ে গিয়েছিল তার কি হবে? সেটা তো এখনো পরিষ্কার হলো না। হলো না? কে বলেছে হলো না? কথা বলতে বলতে আমরা এসে পড়লাম মহাকাল টেম্পেলে যাওয়ার ঢালের মুখে। তবে দেখলাম জিতু তার সেই ঢাল বেয়ে ওপরে না উঠে আরও একটু এগিয়ে গেল, আর তারপর বাম দিকে একটা বাঁক ঘুরেই একটা ছোট্ট বাড়ির দরজায় কড়া নাড়ল। আমার মনে হলো এটাই তবে সুবিমল বাবুর বাড়ি, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তবে আরও একবার কড়া নাড়ার পর একজন ভারী কণ্ঠের গলার স্বর শুনতে পেলাম, আর তখন দরজা খুলে একজন বেশ রাশভারী মানুষ বেরিয়ে আসলেন। তাকে দেখেই জিতুদা একগাল হেসে ওনার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলেন। আরে আসুন আসুন, আমি সকালে আপনার সার্কিট হাউসে এসেছিলাম আপনার দেখা পাওয়ার জন্য, কিন্তু আপনি ছিলেন না। তাই আমি ভাবলাম একটা মেসেজ ছেড়ে যাই, তারপর যদি আমার গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ে তবে সেটা আমার সৌভাগ্য। তবে আপনার সাহায্য পাওয়াটা যে এক্ষেত্রে আমার সৌভাগ্য হয়ে দাঁড়াচ্ছে সুবিমল বাবু, আর তাই আমি এখন আপনাকে তার জন্য ধন্যবাদ জানাতে এলাম। আমার মতো একটা তুচ্ছ মানুষকে আপনি এসেছেন ধন্যবাদ জানাতে? হ্যাঁ, ভেরি স্ট্রেঞ্জ। সেটা আমি জানি সুবিমল বাবু, তবে আমার মনে হয় আপনি আমাদের চা খাবার নিমন্ত্রণ জানিয়েছিলেন, আর চা তো দূর, আমি যখন আপনার বাড়িতে এলাম তখন আপনি ভিতরে আসার জন্য বললেন না। আর কিছু মনে করবেন না যতীনবাবু, আপনি তো জানেনই সভ্য মানুষের মধ্যে স্বাভাবিক যে সমস্ত গুণাবলী থাকে তার লিস্ট মাত্র আমার মধ্যে কোনোদিনই নেই। তাই প্লিজ আসুন, ভিতরে আসুন। ঠিক আছে, আসছি। তবে আপনি তো জানেনই আমার বেশিক্ষণ বসার সময় নেই। আগামীকাল তো পূর্ণিমা, তাই আমার হাতে বেশি সময় কিন্তু নেই। আমার হেয়ালির পাঠ উদ্ধার হয়ে গেছে তাহলে? ভেরি গুড। কিন্তু আপনি এটা কি করে বুঝতে পারলেন যে হেয়ালিটা আমি পাঠিয়েছি? এটা কিছুটা কাকতালীয় বলতে পারেন। আপনার হয়তো মনে আছে, শেষ আপনার সাথে যখন দেখা হয়েছিল তা সে বছর 15 আগে, তখনই আপনি বলেছিলেন ওয়াকালতি ছেড়ে আপনি ওই শৈল শহরে চলে আসবেন। আর তখনই আপনি কথায় কথায় বলেছিলেন আপনার এখানে একজন পরিচিত আছেন যিনি কোনো একটা চা বাগানের চার্জে আছেন, তার কাছেই আপনি থাকবেন। এবার এই চা বাগানের মালিক যে বিজন সমাদ্দার হবে এটা আমি আন্দাজ করেছিলাম আপনার চিঠি পাওয়ার পর, কারণ আমার মাথায় একটা সন্দেহ ছিল আমি যে দার্জিলিংয়ে এসছি সেটা আপনি জানলেন কি করে। আর সেটা তখনই সম্ভব যদি আপনার আর বিজন সমাদ্দারের মধ্যে কোনো যোগাযোগ থাকে। আপনাকে একটা কথা বলি যতীনবাবু, আপনার সন্দেহ সঠিক। আমি বিজনের থেকেই জানতে পেরেছি আপনি এখানে আসছেন, আর ওই আমাকে বলেছে যে আপনি সরকারি সার্কিট হাউসে এসে উঠেছেন। আমি তাই আপনার কাছে গিয়েছিলাম। আপনি কাকে বাঁচাতে চাইছেন সুবিমল বাবু? বাঁচাতে? দেখুন, যদি সত্যি কথাই বলতে হয় তাহলে আমি বলবো সবার প্রথম নিজেকে, আর অবশ্যই বিজন আর ওরা ভাই সুমনকে। আমাদের প্রতিটা পদক্ষেপ মনিটর করা হয় যতীনবাবু। আমি এই চক্রের মধ্যে ছিলাম না, কিন্তু বিজনের কাছে এসে থাকার সময় আমি এর মধ্যে জড়িয়ে পড়ি। আমি বুঝতে পারছি সুবিমল বাবু, আমি এখানে আসার পর থেকে এটা বুঝতে পেরেছি এখানে আমাদের সামনে যা যা দেখানো হচ্ছে তার বেশিরভাগটাই সাজানো, আর কোনো একজন অদৃশ্য মানুষের অঙ্গুলি হেলনে এই পুরো ব্যাপারটা চলছে। ঠিক আছে, আমরা এখন উঠি। তবে আমি কথা দিয়ে যাচ্ছি এরপর একদিন এসে আপনার বাড়িতে জমিয়ে চা খেতে খেতে আড্ডা দিয়ে যাব। আপনি সাবধানে থাকবেন। সুবিমল বাবুর বাড়ি থেকে আমরা উঠে পড়লাম। সঙ্গে জিতুদার কথা আমি যে সম্পূর্ণটা বুঝতে পেরেছি তা নয়, তবে একটা কথা আমার বুঝতে অসুবিধা হয় না। এই কেসের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত যতজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে
সে ছাড়াও নিশ্চয়ই আরও একজন কেউ আছে, যাকে জিতুদা অদৃশ্য মানুষ বলল। কিন্তু সে কে আমি বুঝতে পারছিলাম না। তার সঙ্গে কি এখনো পর্যন্ত আমাদের দেখা হয়েছে নাকি হয়নি, আর সর্বোপরি তার উদ্দেশ্যটা কি? তাই আর নিজের ধৈর্য রাখতে না পেরে জিতুদাকে জিজ্ঞাসা করেই ফেললাম। আচ্ছা জিতুদা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তোর মাথায় এখন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু তুই ম্যাক্সিমাম 2টো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবি। এবার তাড়াতাড়ি সেটা করে ফেল, দেরি হলে আমি আর উত্তর দেব না। প্রথম প্রশ্ন, তুমি সুবিমল বাবুকে বললে আগামীকাল পূর্ণিমা, তোমার হাতে বিশেষ সময় নেই, এর মানেটা কি? আর দ্বিতীয় প্রশ্ন? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন এটাই, সেই হেঁয়ালির সমাধান কি করে হলো? তুমি যদি সেটা সমাধান করেই থাকো, তবে আমাকে সে কথা বলনি কেন? দেখ তাপস, সুবিমল বাবু যে হেয়ালিতে কথা বলতে ভালোবাসেন সেটা আমি আগেই জানতাম। আর যখন থেকে এটা বুঝতে পারি যে আমাদের ওপরে কোনো মনিটরিং চলছে, তখন উনি যদি হেয়ালিতে কথা বলেন সেটাই বোধহয় নিরাপদ হবে। তবে হ্যাঁ, তার জন্য একটা কন্ডিশন আছে। আমাদের শত্রুপক্ষ যে হেয়ালির অর্থ বুঝে ফেললে সমূহ বিপদ। যেমন ধর, ওনার প্রথম পাঠানো হেয়ালিতে উনি কি বলেছিলেন, তোর মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা ওই লক্ষ্মীর পাঁচালি থেকে কপি করা কিছু লেখা ছিল। ওটা লক্ষ্মীর পাঁচালির কপি ছিল না তাপস। আমরা এতটাও অপরিণত মস্তিষ্কে নই যে এরকম দুর্ধর্ষ শত্রুর মোকাবিলায় এসে লক্ষ্মীর পাঁচালি পড়ব। ভেবে দেখ ওতে কি লেখা ছিল, দোল পূর্ণিমার নিশি নির্মল গগন। যেহেতু এখন সামনে দোল নেই, তাই ওই দোলটাকে বাদ দিয়ে পূর্ণিমাটা আমরা নিতে পারি। সময়ের পরে এবার আসি স্থান। হেয়ালিতে কি বলা হলো? মৃদুমন্দ বহিতেছে মলয় পবন। পবন অর্থাৎ বাতাস। আমি বুঝতে পেরেছি জিতুদা। আর তার পরের লাইনে আছে বাঁকা শ্যামে মন ভজা। বাঁকা অর্থাৎ টার্ন বা লুপ। তার মানে আমাদের যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা হলো বাতাসিয়া লুপ। কি ঠিক বলছি তো? বাহ, অসাধারণ। এই তো তোর বুদ্ধি একটু একটু করে খুলছে। কিন্তু জিতুদা, বাতাসিয়া লুপে আগামীকাল অর্থাৎ পূর্ণিমার দিন কি হতে চলেছে? সেটার একটা আভাস আমি পেয়েছি, কিন্তু এখনো নিশ্চিত নই। থানার ইন্সপেক্টর পাকরাশি শুধু এইটুকু খবর আনতে পেরেছে, বাতাসিয়া লুপ থেকে ঠিক রাস্তার উল্টো দিকে বড় বুদ্ধ মূর্তির নিচে কোনো একটা সনাতনী আঁকড়া সদ্য গজিয়ে উঠেছে। তবে অল্প কিছুদিনের হলেও তাদের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। বাবাজি নাকি এর আগে নর্থ সিকিমের কোথাও একটা ছিলেন, সেখান থেকে কিছু একটা গড়বড়ে কাজ করে এখানে এসে ঘাঁটি গেড়েছেন। আর আগামীকাল সেই আঁকড়াতেই কিছু একটা অনুষ্ঠান আছে, যাতে নাকি নানা জায়গা থেকে ওনার অনুগামী ভক্তরা এখানে এসে জমায়েত হবে। বাবাজি, সনাতনী আখড়া এই দার্জিলিংয়ে? কেন, কলকাতা ছাড়া আর কোথাও আখড়া, ধর্মকথা, পাঠ, সৎসঙ্গ এসব হতে পারে না? আরে দার্জিলিং এর সবকটি মানুষ একমাত্র বেড়াতেই খালি আসে নাকি? না, আসলে আমি তা বলছি না, কিন্তু ব্যাপারটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যেখানকার মানুষের জীবনযাত্রা যত সহজ, আমরা কলকাতায় আনন্দ বিনোদনের জন্য উপাদান যত সহজে পাই, এটা যেখানে থাকে না সেখানে মানুষকে ভুল বোঝানোটা অনেক সহজ। সরল মানুষেরা বেশি জটিল করে ভাবতে পারে না, সেটা জানিস তো? তাহলে এখন উপায়? উপায় আর কি, আগামীকাল সকালে আমি আর পাকরাশি একটু কাজে নর্থ সিকিম যাব। তুই চাইলে আমার সাথে যেতে পারিস, তবে জগাবাবুকে এবারে নেওয়া যাবে না, কারণ অনেক লম্বা রাস্তা, সাথে পাহাড়ি পাথরে ভর্তি এবড়ো খেবড়ো। তাই সেই পথে কোনো বিপদ হলে ওনাকে সামলানো একটা চাপ হয়ে যাবে। বিপদ? তুমি কি ওই পথে কোনো বিপদের আশঙ্কা করছো? দেখ, আমরা এখানে এসে এখনো পর্যন্ত কোথায় গেছি কোথায় যাইনি তার সব খবরই যখন আগে থাকতে আমাদের শত্রু শিবিরে পৌঁছে যাচ্ছে, তখন আমাদের এই যাত্রাটাও যে নিষ্কণ্টক হবে সে আশা আমি রাখি না। আচ্ছা জিতুদা, তুমি একটা কথা বলো, এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য তুমি সেই আখড়াটাকে কেন সন্দেহ করছো? হতেও তো পারে ওদের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা ভাবতে পারলে তো বড় ভালোই লাগতো রে তাপস, কিন্তু সেটা আর ভাবতে পারলাম কই। কেন? আমার কথা শুনে জিতুদা
এবার আর কিছু বলল না, শুধু ওর ওভারকোটের পকেট থেকে একটা ছবি বের করে আমার হাতে দিল। ছবিটা খুব ভালো করে তাকিয়ে দেখিনি, কোনো ক্লু পাস কিনা। আমি ছবিটা হাতে নিয়ে দেখলাম সেটা একটা দেওয়ালে লাগাবার পোস্টার, সেই সনাতনী আখড়ার বাবাজির। নিচে বড় বড় করে নাম লেখা আছে, সুনন্দ আচার্য শাস্ত্রী। আর ছবিটা ভালো করে খুঁটিয়ে দেখতে দেখতে আমি বুঝতে পারলাম জিতুদা আমাকে কি বলতে চাইছে। সকালে বিজনবাবুর বাড়িতে ওনার ভাই সুমন সমাদ্দারের সঙ্গে এই লোকটার মুখের একটা অবিকল মিল। সুমন বাবুকে এইরকম লম্বা লম্বা চুলদারি গোঁফ পরিয়ে দিলেই ঠিক যেন বাবা সুনন্দ শাস্ত্রী। আর আমি ভ্রু কুঁচকে সেটা দেখছিলাম দেখেই জিতুদা আমাকে বলল, কিরে, মেয়েগুলোর অন্তর্ধান হওয়ার সঙ্গে এই বাবাজির কোনো যোগাযোগ নেই বলতে চাইছিস? জিতুদা, আমি তো নিশ্চিত এই লোকটাই। হঠাৎ করে একটা গুলির শব্দ হতে চারপাশ কেঁপে উঠল। উল্টো দিকের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সেই শব্দ ফিরে আসতে লাগলো। আর আমি দেখলাম জিতুদা এক মুহূর্ত সময় নষ্ট না করে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল সুবিমল বাবুর বাড়ির দিকে। গুলিটা এই দিক থেকেই চালানো হয়েছে। আর আমিও ব্যাপারটা বোঝার সাথে সাথেই জিতুদার পিছন পিছন ছুট দিলাম। গিয়ে দেখলাম আমাদের সন্দেহই সঠিক। একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে করা গুলি সুবিমল বাবুর মাথা ভেদ করে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। আর ওনার দেহটা উপুড় হয়ে পড়ে রয়েছে মাটির ওপর, ওনার ঠিক দরজার বাইরে লাগানো গাছপালাগুলোর মাঝে। শিয়ালের দল ঠিক আমাদের পেছন পেছন ধাওয়া করে এসছিল, আর আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই সুবিমল বাবুর ওপরে ওদের প্রতিশোধ নিয়ে গেছে। গুলির আওয়াজে ততক্ষণ চারপাশে মানুষের মধ্যে একটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কিছু কিছু করে মানুষ এসে জমতে শুরু করেছে সুবিমল বাবুর বাড়ির সামনে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে মিস্টার পাকরাশি এসে পৌঁছলেন। জিতুদা ওনাকে পুরো ব্যাপারটা জানালে উনি তখনকার মতো সুবিমল বাবুর দেহ পোস্টমর্টমে পাঠিয়ে আমাদেরকে থানার গাড়িতে করে সার্কিট হাউসে পৌঁছে দেন। যতীনবাবু, আপনাদের একটা অনুরোধ করব, রাতটা আপনারা সার্কিট হাউসে সাবধানে থাকবেন। আমি আপনাদের খেয়াল রাখার জন্য থানা থেকে 2জন কনস্টেবল পাঠিয়ে দেব। বুঝতেই তো পারছেন আমাদের শত্রুপক্ষরা কিন্তু এবারে হাতিয়ার নিয়ে আক্রমণে নেমেছেন। এখানকার ভেতরে বহু মানুষই আছে যারা নেপাল বর্ডার টপকে নিয়মিত যাতায়াত করে, তাই তাদের হাতে অস্ত্রের অভাব হয় না। তাই আপনাদের সাবধান করছি। কিন্তু দেখুন মিস্টার পাকরাশি, আপনি আমাদের জন্য যে কনসার্ন দেখিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু ভেবে দেখুন, এই সমস্ত ক্রিমিনালগুলোর কাছে ওইটুকু বাচ্চা মেয়েগুলো আটকে পড়ে আছে। তাই তাদের মনের ওপর এখন কি ঝড় বয়ে যাচ্ছে আশা করি আপনি সেটা বুঝতে পারছেন। তাই যতক্ষণ না আমি সেই কালপ্রিট ধরতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আচ্ছা জিতুদা, আমরা বিজন সমাদ্দারের বাড়িতে গিয়ে ওনার ভাই মানে সুমন সমাদ্দারকে আটক করতে পারি না? না রে, সেটা পারি না। কারণ ওই লোকটাই যে ওই বাবাজি, এরকম কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে নেই। আর সেটা ছাড়া ওনাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে কেসটা আমাদেরই বিরুদ্ধে যাবে। তাহলে এখন উপায় কি? সত্যিটা প্রমাণ করব কি করে? উপায় একটাই, ভণ্ড বাবাজির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা আর সত্যিকারের সুমন সমাদ্দারকে খুঁজে বার করা। একমাত্র তাহলেই এই রহস্য চক্রটা সমাধান করা যাবে। সত্যি করে সুমন সমাদ্দারকে কোথায় পাবে? তিনি এখন কোথায় আছেন? দেখ তাপস, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আসল সুমন সমাদ্দারও এই দার্জিলিং শহরেই আছেন। ঠিক সময় হলে তিনি আমাদের সামনে আসবেন। আমরা সেদিনের মতো যে যার ঘরে ঢুকে শুয়ে পড়ি। কেন জানি না আমার মন বলছিল আগামীকাল একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, আর যার জন্য আমাদের প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। ভোর রাতে ঘুমিয়ে পড়ায় জিতুদা যে কখন মিস্টার পাকরাশির সাথে বের হয়ে গেছে সেটা আর খেয়াল করিনি। তবে আজ একটু আকাশ পরিষ্কার থাকায় জগাজেঠু ওনার মনের আশা মিটিয়ে আজ সূর্যোদয় দেখতে পেয়েছেন। তাই ওনার মনে কালকের জমে থাকা আক্ষেপ আজ আর নেই।
উনি বেশ খোশ মেজাজে রয়েছেন। মুখে শীষ দিতে দিতে সামনে লনে পায়চারি করছিলেন। তবে আমার মনটা একটু খারাপ, জিতুদার সাথে নর্থ সিকিমে যেতে পারলাম না বলে। তবে আমরা যখন ব্রেকফাস্ট করছি তখন হঠাৎ ধনরাজ এসে হাজির। अरे साहब जी, आपके एल्डर ब्रदर कहाँ पे गए? कहीं इधर में मॉर्निंग वॉक के लिए तो नहीं निकले? হ্যাঁ ধনরাজজি, তা একরকম বলতেই পারেন। এই দিকটাই কোথাও একটা গেছে হয়তো। আরে তাপস, জিতুবাবু মর্নিং ওয়াকে বেরিয়েছেন? তুমি যে গতকাল বললে উনি নাকি একবার শিলিগুড়ির দিকে যাবেন কোনো একটা বিশেষ কাজে। হ্যাঁ মানে ওই একরকমই, এখন মর্নিং ওয়াকে গেছে, ফিরে হয়তো একবার শিলিগুড়ি যাবে বলছিল, তবে সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়। আমি দেখলাম ধনরাজজি জিতুদার শিলিগুড়ি যাবার কথাটা শুনে কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। ওনার চোখে মুখে তখন বেশ কৌতূহলের ছাপ। ठीक है साहब जी, अभी हम आ रहा हूँ, बाद में मिलते हैं। हाँ, जतिन बाबू आने के बाद उनको बोलना हमारे ऑफिस में एक बार फ़ोन करने के लिए, ठीक है? কথাটা বলেই ধনরাজ সার্কিট হাউসের গেট থেকে বের হয়ে হাঁটা দিল ডান দিকে সোজাসুজি রাস্তা বরাবর। আর জগা জেঠু আমাকে একরকম ছুটিয়ে নিয়ে বের করল ধনরাজ কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। এখন বেরিয়ে যখন পড়েছি তখন আর ফিরে যাওয়ার কোনো মানে হয় না। আমরা রাস্তার বাঁকের আড়ালে আড়ালে ধনরাজকে ফলো করতে লাগলাম। আর রাস্তাঘাট এখনো পর্যন্ত যেটুকু চিনেছি তাতে বুঝতে পারলাম ও নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের চা বাগানের দিকেই যাচ্ছে। আর ওর পিছন নিয়ে আমরাও কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছলাম। ধনরাজ সরাসরি এসে ওদের অফিস রুমে ঢুকে গেল, আর আমরাও পা টিপে টিপে ওর পিছু নিয়ে অফিস ঘরের পিছনে এসে জানলায় আড়ি পাতলাম। আর শুনতে পেলাম ধনরাজ জিতুদার শিলিগুড়ি যাবার কথাটা ওর ম্যানেজার বিজন সমাদ্দারকে জানালো। বিজন বাবু সেই কথা শুনে যথেষ্ট চিন্তায় পড়লেন, আর বারবার করে মাথা নাড়তে নাড়তে বলতে লাগলেন, যতীনবাবু হঠাৎ করে শিলিগুড়ি যেতে গেলেন কেন? উনি বুঝতে পারছেন না এই চক্রটা কতটা সাংঘাতিক? আমার সাথে সুবিমলের কথা হয়েছিল, আমরা সরাসরি ওনাকে কোন রকম সাহায্য করতে না পারলেও যখন যেমন নানা হেয়ালের মাধ্যমে ওনাকে প্রয়োজনীয় কিছু তথ্য পৌঁছে দেব। আর সেটা বুঝতে পেরেই ওই শয়তানের দল সুবিমলকে খুন করেছে। তাহলে এখন हम क्या कर सकते हैं साहब? উনি আর কি করবে? ধনরাজ, আমরা কেউই আর কিছু করতে পারবো না। আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে ওই শয়তানটার পরবর্তী নির্দেশের জন্য। কিন্তু আমার মন বলছে যতীনবাবু এত ভুল পদক্ষেপ নিতে পারেন না। তুমি ঠিক করে শুনেছিলে তো যে উনি শিলিগুড়ি গেছেন? हाँ, ओनर ওই বন্ধু उसने तो वही बात बोला, और ओनर ब्रदर भी তাই বললেন যে যতীন বাবু कोई अर्जेंट काम से শিলিগুড়ি গেছেন। আমি আর জগা জেঠু যখন জানলার বাইরে থেকে আড়ি পেতে ওনাদের কথা শুনছি, ঠিক তখনই দেখলাম বাগানের উল্টো দিক থেকে আরেকজন লোক আমাদের দিকে সরাসরি তাকিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম আমরা ধরা পড়ে গেছি। আর এই লোকটা এবার আমাদের দুজনকে ধরে নিয়ে যাবে বিজন বাবুর কাছে। কিন্তু খুব অবাক কাণ্ড ঘটিয়ে সেই লোকটি আমাদের দিকে কোনো রকম রাগের প্রকাশ দেখালেন না, বরং আকার ইঙ্গিতে উনি আমাদের কিছু একটা দেখাতে চাইছিলেন। আর উনি আমাদের কোনো রকম ক্ষতি করছেন না এটা বোঝার পর জগা জেঠু আমাকে বললেন, লোকটা আকার ইঙ্গিতে কি দেখাতে চাইছে বলো তো? আমার তখন বুঝতে বাকি নেই সেই গ্রামের গরিব মানুষটা কি দেখাতে চাইছে। লোকটি তার হাতের আকারে ইঙ্গিতে কোনো ছোট মেয়ের আকৃতি দেখানোর চেষ্টা করছে। বুঝতে পারলাম এই লোকটিও হয়তো এরকমই কোনো হতভাগ্য পিতা যার মেয়ে এই কদিনের ভেতর নিরুদ্দেশ হয়েছে। তাই তিনি হাত জড়ো করে আমাদের কাছে অনুরোধ করছেন তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। আর এই সবটা দেখার পর আমি ওখান থেকে চলে আসি। এমনিতেই লোকটার মনের দুঃখ বুঝতে পারার পর আমার মনটা ভারাক্রান্ত হয়েছিল। তার উপরে চিন্তা জিতুদাকে নিয়ে। সে যে কোন ভোরবেলা বেরিয়েছে সেটা আমার জানা নেই, আর কখনই বা ফিরবে সে কথাও কিছু জানি না। জিতুদা সার্কিট হাউসে ফিরল প্রায় বিকেলবেলা। তবে সে সময় জিতুদার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল জিতুদা যথেষ্ট উদ্বিগ্ন, এবং সারাদিন সেভাবে খাওয়া দাওয়া কিছুই হয়নি। তাই নরহরি বাবুকে বলে তখনকার মতো কিছু স্ন্যাক্স ব্যবস্থা করা হয়।
আর জিতুদা যখন সেটা বসে খাচ্ছে, তখন আমি পাশ থেকে গিয়ে সকালের সব কথা বলার পর ওকে জিজ্ঞাসা করি, কি গো, কিরকম কি খবর পেলে? আমাদের সন্দেহ একদম সঠিক। এই লোকটা এর আগে নর্থ সিকিমে ওর একটা আশ্রম কাম আখড়া তৈরি করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই ওখানকার মানুষদের মধ্যে ওর ভণ্ডামি ধরা পড়ে যায়, আর তখন সেখান থেকে পালিয়ে এসে ঘাঁটি গাড়ে এই দার্জিলিং শহরে। এখন তুই আমায় প্রশ্ন করতেই পারিস, সে তো পালিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যেতে পারত, কিন্তু সিকিম থেকে এতটা কাছে সে রয়ে গেল কেন? আর তার সম্ভাব্য উত্তর হলো, লোকটার সাথে নেপালের বেশ কিছু সোনা মাফিয়ার যোগাযোগ আছে। সিকিম পুলিশের খাতায় লোকটা একটা দাগি ক্রিমিনাল। এর মূল কাজ হলো সোনার স্মাগলিং করা, আর সেই কাজের জন্যই ও সেই এলাকা থেকে দূরে যেতে চায় না। তাহলে এই যে বাচ্চা মেয়েদের কিডন্যাপ করেছে সেগুলো? দেখ, পুলিশের কাছে যা নেটওয়ার্ক আছে তাতে এটা পরিষ্কার লোকটা অবৈধ সোনা স্মাগলিং করে, আর সবটাই করে তার আখড়ায় ভক্তদের দান হিসেবে দেখিয়ে। ছোট বাচ্চাদের মেয়েদের পাচার করার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই, তাই সেটা আমরা বুঝতে পারবো লোকটাকে হাতে নাতে ধরার পর। তাহলে কি করে ধরবে ওকে? তুমি তো বললে ওর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ তোমার হাতে নেই। তাহলে তুই ব্যাপারটা গুলিয়ে ফেলছিস তাপস। আমি বলেছি সাক্ষ্য প্রমাণ নেই ডক্টর সুমন সমাদ্দারের বিরুদ্ধে, কিন্তু এই ভণ্ড বাবাজির বিরুদ্ধে নেই এ কথা তো বলিনি। কিন্তু ওই দুজন লোক তো একই। সেটা তো তুই, আমি আর মিস্টার পাকরাশি শুধু জানে, আর কেউ তো জানে না। যাই হোক, এখন আর কথা বাড়াস না, আমরা এখনই বেরোবো। আমি সার্কিট হাউসের কেয়ারটেকার বাবুকে বলে তোদের দুজনের জন্য দুটো স্থানীয় পোশাক ব্যবস্থা করে রেখেছি, তোরা সেগুলো পরে নে, আর আখড়ার অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকবি, বুঝতে পেরেছিস? জিতুদা যেমন বলে আমরা কয়েক মিনিটের মধ্যেই সেইভাবে রেডি হয়ে গেলাম, আর তারপর বাতাসিয়া লুপে পৌঁছে সেই আখড়াতে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মিশে বাবাজির ধর্মকথা শুনতে লাগলাম। প্রথম দিকে আমার খুব একটা মন্দ না লাগলেও জগা জেঠু দেখি ঘাড় কাত করে রীতিমতো ঘুমোচ্ছেন। আস্তে আস্তে ওনার প্রবচন শেষ হলো প্রায় রাত 7:30 নাগাদ। এক এক করে ভক্তের দল ওনার প্রসাদ গ্রহণ করে নিজেদের দক্ষিণা সেই বাবাজির সামনে থালায় রেখে একে একে চলে যেতে থাকল। বেশ কিছুক্ষণ পর যখন ভক্তের দল প্রায় কমে এসেছে, ঠিক তখনই একজন নবীন সাধু ওনার কাছে কানে গিয়ে ফিস ফিস করে বলে, ভক্তদের জন্য উপহারের চায়ের পেটি তৈরি হয়ে গেছে। আমি দেখলাম আমাদের আশেপাশে তখনও যে সমস্ত ভক্তের দল বসে আছে তাদের উদ্দেশ্যে বাবাজি বলেন, আপনারা যারা অনেক দূর থেকে আমার কাছে এসেছেন তাদের উপহার স্বরূপ আমাদের আশ্রম থেকে এই দার্জিলিংয়ের একটা মেমেন্টো এক্সপোর্ট কোয়ালিটির চা দেওয়া হবে। আপনারা অনুগ্রহ করে লাইন দিয়ে সেই চা সংগ্রহ করে নেবেন। সেখানে উপস্থিত অবশিষ্ট ভক্তদের মধ্যে একটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলো তাদের আরাধ্য বাবাজির হাত থেকে উপহার গ্রহণ করার জন্য। আর ঠিক তখনই ঘরের একেবারে উল্টো দিক থেকে শুনতে পেলাম মিস্টার পাকরাশির সেই বাঁচকাই গলা, আপনারা সবাই সাবধান, এই পুরো আশ্রমটা পুলিশ বাইরে থেকে ঘিরে ফেলেছে। আমাদের কাছে খবর আছে উপহারের নামে এই সমস্ত চায়ের পেটির মধ্যে সোনার বাট পাচার করা হচ্ছে, তাই পুলিশ আগে থেকে সমস্ত চায়ের পেটি পরীক্ষা করে দেখবে, তারপর আপনারা সেগুলো হাতে পাবেন, তার আগে একদম নয়। এই কথা শোনার সাথে সাথে সকলের মধ্যে একটা চরম উত্তেজনার সৃষ্টি হলো। শুধু এই সব কিছুর মাঝে বাবাজি একেবারে নিরুত্তাপ, স্থিরভাবে ওনার আসনে তিনি তখনও বসে আছেন ঠিক যেমন আগে ছিলেন। আর তারপর হাত নেড়ে ইন্সপেক্টর পাকরাশিকে উনি ওনার কাছে ডাকলেন। আর দারোগাবাবু ওনার কাছে এসে পৌঁছলে খুব চাপা গলায় ওনাকে বলেন, দারোগাবাবু, কেন শুধু শুধু এতগুলো ছোট ছোট মেয়ের জীবন বিপদের মধ্যে টেনে আনছেন? আপনি যদি আপনার কাজ এখনই বন্ধ না করেন আর এনাদের সকলকে চায়ের পেটি নিয়ে যেতে না দেন, তাহলে আমি ওই প্রত্যেকটা মেয়েকে গলা কেটে এই ম্যালের রাস্তায় ফেলে রাখব। তখন পারবেন তো পরিস্থিতি সামলাতে? চুপ করুন, আপনি একদম বাজে কথা বলবেন না।
লক আপে গিয়ে 3rd ডিগ্রি দিলেই সব হুমকি দেওয়া বের হয়ে যাবে। দেখুন, আমরা ভগবানের উপাসক, অহিংসের পূজারী। আমাদের এই সমস্ত মারধর করার হুমকি দেবেন না। আর আপনাকে তো বললামই আমি, দেখুন কত অহিংসভাবে আমি আপনাকে বলছি। সেই মজবুর বাচ্চাগুলোর জীবন বাঁচাতে যদি চান তবে আমাদেরকে যেতে দিন, না হলে এখানে আমাদের যদি আপনি অ্যারেস্ট করেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর একজনও বাঁচবে না। আপনার এটাও একটা ভুল ধারণা বাবাজি। আপনাকে জানিয়ে রাখি, আপনার বন্দি করে রাখার সবকটা বাচ্চাই এখন নিরাপদে তাদের বাড়িতে আছে। আমি তাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আর হ্যাঁ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার টি এস্টেটের টি প্রসেসিং ইউনিটে আপনার যে 2জন লোক ওই বাচ্চাগুলোর পাহারায় ছিল তারা এখন লক আপে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাকে অ্যারেস্ট করার জন্য আমাদের হাতে আর কোনো বাধা নেই। ওদের সাক্ষ্যর ওপর ভিত্তি করেই আপনাকে গ্রেপ্তার করতে পারি। জিতুদার কথা শোনা মাত্রই সেই বাবাজি প্রায় লাফিয়ে উঠে দাঁড়িয়ে তার আলখাল্লার পকেট থেকে একটা বন্দুক বার করে জিতুদার দিকে তাক করল। জিতুদার হাতে ধরা বন্দুক তখনই গর্জে ওঠে আর বাবাজির হাত থেকে বন্দুক ছিটকে গিয়ে পড়ে দূরে। আর মিস্টার পাগরাশি ছুটে এসে চোখের পলকে ওই বাবাজিকে পিচ মোড়া করে বেঁধে ফেলে। আর ওই রকম একজন বিশাল বপুর মানুষের বজ্রমুষ্টিতে ধরা পড়ে ভণ্ড বাবাজির তখন প্রাণ ওষ্ঠাগত। আর হ্যাঁ, ভণ্ড বাবাজি ওরফে ভণ্ড ডক্টর সুমন সমাদ্দার, আপনার জারি জুড়ি এখানেই শেষ, সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। কথাটা বলেই জিতুদা একটানে সেই বাবাজির নকল দাড়ি গোঁফ উপরে টেনে ফেলে। আর সেই দাড়ি গোঁফের আড়াল থেকে যে মানুষটা বেরিয়ে আসে সে আর কেউ নয়, মিথ্যা পরিচয় দিয়ে বিজনবাবুর বাড়িতে লুকিয়ে থাকা এক অপরাধী, যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার চা বাগানে তার গোপন সোনার স্মাগলিংয়ের ডেরা গড়ে তুলেছিল। আর যাতে বিজনবাবু বা সুবিমলবাবু কাউকে কিছু বলতে না পারেন তাই চা বাগানের ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে রেখে দিয়েছিলেন নিজেকে বাঁচাবার জন্য। সত্যি আপনার পরিকল্পনা কিন্তু অসাধারণ ছিল বাবাজি। আপনি বারবার করে সবাইকে দিয়ে এমনভাবে বলতে বাধ্য করিয়েছিলেন যাতে প্রত্যেকটা লোক বিশ্বাস করে আসল কালপ্রিট সুমন বাবু, যিনি নাকি তার ওষুধের প্রয়োগের জন্যই এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছেন। আর আপনার এই বারবার বলা মিথ্যে কথায় সাধারণ মানুষকে উনি খেপিয়ে তোলেন সুমনবাবুর বিরুদ্ধে, যাতে সত্যিকারের সুমনবাবু মানে আসল ডক্টর সুমন সমাদ্দার লুকিয়ে থাকতে বাধ্য হন মহাকাল টেম্পল রোডে সুবিমল বাবুর বাড়িতে। আর যদি আমি খুব ভুল না করি তাহলে গতকাল বিকেলে আপনি ওনার খোঁজেই সুবিমল বাবুর বাড়ি চড়াও হয়েছিলেন। আর সুবিমল বাবুকে আমাদের কথা বলতে দেখে আপনার মনে হয় উনি আমাদের সবকিছু জানিয়ে দিয়েছেন, তাই প্রতিহিংসা থেকে আপনি ওনাকে খুন করেন। কারণ আপনার মূল লক্ষ্য ছিল সুমন বাবুকে আপনার পথ থেকে সরিয়ে দেওয়া, কারণ তাহলে আপনি নিজে সুমন সমাদ্দার সেজে বসতেন। কারণ ওনার আর আপনার মধ্যে চেহারার একটা সাদৃশ্য বরাবরই ছিল। আর একবার সেটা করতে পারলে আপনাকে আর এই আখড়ার ছত্র ছায়ায় থেকে স্মাগলিং করতে হতো না। কিন্তু বিপদ হলো কি জানেন, আপনার আর সুমন বাবুর মধ্যে ব্যক্তিগত জ্ঞানের যে একটা পার্থক্য রয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তাই আপনি ব্যাপারটাকে যতটাই সুমন বাবুর আবিষ্কার করা ওষুধের প্রয়োগ বলে চালাতে চান, আসলে সে যুক্তিটা ধোপে টেকে না। আপনার অশিক্ষার কারণে আমি জানতামই না সুমনবাবু কোনো বিষয়ের ওপর রিসার্চ করছেন। তবে হ্যাঁ, আপনার প্ররোচনায় এখানকার সহজ সরল মানুষকে আপনি ওনার বিরুদ্ধে খেপিয়ে তুলতে পেরেছেন। তবে আমার বিশ্বাস সবটা সত্যি জানার পর সেই মানুষগুলো আপনাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে, ওনাকে নয়। আর দারোগাবাবু, আপনি এই লোকটাকে অ্যারেস্ট করুন আর থানায় চালান করুন। তারপর আপনার আইনের পরিভাষায় খুন, স্মাগলিং, অপহরণ, মানুষকে ভুল বুঝিয়ে জনরোষ তৈরি করা সব কটা ধারায় চার্জশিট তৈরি করুন। মিস্টার পাকরাশি সেই ভণ্ড বাবাজিকে প্রিজন ভ্যানে তুলে থানার দিকে রওনা হলো। আমরাও গুটি গুটি পায়ে সার্কিট হাউসে ফিরে আসি।
আর এসে যেটা সব থেকে অবাক করা জিনিস আমরা দেখতে পাই সেটা হলো চা বাগানের শ্রমিকদের একটা বড় অংশ জিতুদার সাথে দেখা করতে এসেছে, আর আমরা না ফেরায় ওরা ওখানেই অপেক্ষা করে আছে। নিজেদের বাড়ির মেয়েদের ফিরে পেয়ে তাদের আনন্দের তখন সীমা নেই। তারা এসে জিতুদাকে কৃতজ্ঞতা জানিয়ে ধীরে ধীরে ফিরে যায় যে যার বাড়ি। শুধু সব শেষে সার্কিট হাউসের দাওয়ায় বসে থাকে একটাই লোক, ধনরাজ। সেই বাসন্তীও এসেছিল, ঝিমলিকে ফিরে পেয়ে তারও আনন্দের সীমা নেই। বুঝলেন যতীনবাবু, এই সব কিছুর মধ্যে আমাদের রাজের মনের একটা ধোঁয়াশা এখনো পরিষ্কার হয়নি, তাই ও বলেছে সেটা না পরিষ্কার করে এইখান থেকে উঠবে না। কি ধনরাজ, তাই তো? और एक सवाल मेरे दिमाग में अभी भी क्लियर नहीं हुआ, जतिन बाबू आज सुबह শিলিগুড়ি में क्या कर रहे थे? আরে বাবা, আমরাও তো সত্যানুসন্ধানী যতীনবাবুর সাথে ঘোরাফেরা করি নাকি, তাই একটু একটু বুদ্ধি তো আমাদেরও রাখতে হয়। তাই এই আপনি লোকটা খাঁটি না ভেজাল সেটা একবার পরখ করে দেখতে হবে না? একদম ঠিক বলেছেন। ধনরাজজি মানুষটা যে খাঁটি সেটা আমি আন্দাজ করেছিলাম আগেই, তাই ওনার পায়ের ছাপ থেকে সেটা আমি নিশ্চিত করিনি। তাও মনে যেটুকু দ্বন্দ্ব ছিল, আপনার এই উপস্থিত বুদ্ধির প্রয়োগে সেটা একদম পরিষ্কার হয়ে যায় দিনের আলোর মতো। জিতুদার কথা শুনে ওখানে উপস্থিত আমরা সকলে হো হো করে হেসে উঠি। শুনছিলেন আজকের গল্প দার্জিলিং বিভ্রাট। গল্পকার শিবাঙ্গন, সূত্রধর নবীন সাধু এবং সুবিমল অমিতাভ, জিতুদা সৌরভ, জগাজেঠু দৈপায়ন, সার্কিট হাউসের বয় সূর্য, দারোগা বাবু এবং ড্রাইভার রাহুল, ধনরাজ এবং বিধু দাদু নীল, বিজন বাল্মীকি, বাসন্তী শ্রাবস্তী। অন্যান্য চরিত্রে এবং তাপসের ভূমিকায় আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শিবাঙ্গনকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।